মনে হয়, যদি না শোনা যায় কমেন্ট করে জানাই। আচ্ছা আচ্ছা, একজন লিখছো আমাদের কি কোনো বিষয়ের গাইড কিনা লাগবে কিনা। না ভাইয়া, গাইড কিনা লাগবে না। ঠিক আছে, মেইন বইটাই আমাদের মেইন। ঠিক আছে, মেইন বইয়ের পাশাপাশি আমাদের যে প্যারালাল টেক্সট আছে ওইটা খুব ভালো করে ফলো করবা। আচ্ছা হ্যাঁ, যারা সালাম দিচ্ছ ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আচ্ছা, তো আমরা শুরু করি ভাই। তো আমাদের আজকের যে গত ক্লাসে যে হোমওয়ার্কটা ছিল, শুরুতে আমরা এটা সলভ করব। আশা করি তোমরা এটা সলভ করতে পারছো। তো যাদের হয় নাই তারা একটু নিজেরা একটু মিলিয়ে নাও, আর যারা করছো তারাও একটু আনসারটা একটু জাস্ট এখানে আমরা মিলিয়ে দেখি যে আনসারটা কি আসছে। আচ্ছা, তো শুরুতে আমরা যদি দেখি এখানে আমাদের কি দেওয়া আছে, এই একটা ও এবি ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে 18 বর্গ একক, আর এবি এবি এর সমত্রিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছে। ঠিক আছে, তো এবি এর সমত্রিখণ্ডক বিন্দু এখানে আমাদের যেটা বের করতে বলছে, এটা আমরা অলরেডি অনেকবার তোমরা এটা ইউজ করছো। আমাদের যখন একটা সরলরেখা এইভাবে আমাদের ইন্টারসেক্ট করে, তখন এই ডিস্টেন্সটা এ আর এটা যদি বি হয়, এই পয়েন্টটা তোমরা কি লিখো 0,b, আর এটা যেহেতু এক্স এক্সিসের নেগেটিভ দিকে, এটা আমরা কি লিখি -a,0। ঠিক আছে, কারণ এই যে মূল বিন্দু থেকে আমরা যদি এ একক বামে আসি, তাহলে অবশ্যই কি আমাদের ভুজটা কি হবে, মাইনাস হবে। আর যেহেতু উপরের দিকে গেছে, এই জন্য কোটি এখানে কি ছিল, প্লাস ছিল। আচ্ছা, তো আমরা এ আর বি দুইটা আননোন, আর এখানে আমাদের ক্ষেত্রফলটা দেয়া আছে। তারপর আমরা বের করব হচ্ছে এ বি এর সমত্রিখণ্ডক বিন্দু। আগে এ বিন্দু আর বি বিন্দু আমাদের বের করতে হবে। আচ্ছা, যারা সালাম দিচ্ছ ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তো খেয়াল করো ভাই, এই দুইটা বিন্দু বের করার জন্য আমরা যেটা করব, শুরুতে আমরা এখানে যে যে অ্যাঙ্গেলগুলা দেয়া আছে ওইটা একটু খেয়াল করি। আমরা আমাদের এখানে এটা তো 45 ডিগ্রি অ্যাঙ্গেল দেওয়া আছে, আর এটা তো আমাদের পারপেন্ডিকুলার লাইন। আর এটা 45 হলে এই পুরাটা যেহেতু আমাদের এক্স এক্সিস আর ওয়াই এক্সিস কি 90 ডিগ্রি কোণে থাকে, তো এটা 45 হলে আমাদের এটাও কত হবে, 45 ডিগ্রি, তাই না? আচ্ছা, এটা 90 ডিগ্রি, এটা 45 ডিগ্রি, এটাও তো একটা সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের একটা কোণ 45 হলে আরেকটা কোণও আমাদের কত হবে, 45 হবে, কারণ একটা কোণ 90 ডিগ্রি, আর বাকি দুইটা কোণের সমষ্টিও কত লাগবে, 90। এটা 45 হয়েছে, এটাও কত হবে আমাদের, 45 হবে। তো এটা আমরা কেন নিলাম, এই অ্যাঙ্গেলগুলো বের করলে আমাদের এই যে এ আর বি, এই এ আর বি এর একটা সম্পর্ক আমরা এখান থেকে বের করতে পারবো। কিভাবে বের করব, আমি যদি তোমাকে এই ত্রিভুজটা আলাদা করে এঁকে দেখাই। আমাদের এই ত্রিভুজটা দেওয়া আছে, এটা হচ্ছে এ, এটা হচ্ছে আমাদের ও, এটা হচ্ছে বি। এইটুকু আমাদের এ, আর এই ডিস্টেন্স, এই লেন্থটা কত, এই ও বি বাহুটা কত আমাদের বি। আর এই অ্যাঙ্গেলটা যেহেতু আমাদের 45 ডিগ্রি, তো আমরা কি চাচ্ছি, এ আর বি এর একটা সম্পর্ক বের করতে যাচ্ছি, যেখান থেকে আমরা কি এই এ পয়েন্ট আর বি পয়েন্টটা বের করব। আচ্ছা আচ্ছা ভাইয়া, বুয়েটে যে তোমরা লিখতেছো যে এসএসসি এইচএসসি রেজাল্ট কিরকম লাগে, এগুলো প্রতি বছর চেঞ্জ হয়, কারণ সার্কুলার আমাদের প্রতি বছরই দেখা গেছে রেজাল্টের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, তো এটা ফিক্সড করে বলা যায় না। তো আমাদের দেখা গেছে যাদের এ প্লাস থাকে, আর এইচএসসি তে যাদের কি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এগুলোতে ভালো মার্কস থাকে এবং এ প্লাস থাকে, তো তারা মোটামুটি দেখা গেছে পরীক্ষা দিতে পারে। আচ্ছা, তো খেয়াল করো এখানে আমরা এখন যদি দেখি যে আমাদের এখানে যে পার্টটা বের করতে বলছে, আমরা এইটুকু 45 ডিগ্রি আর এইটুকু কি এ, এই লাইনটা কি বি আর এটা কি এ। তো আমরা এখানে যদি লম্ব আর ভূমি সম্পর্ক নিতে চাই, লম্ব আর ভূমি সম্পর্ক আমরা কিসে জানি, টেন থিটা। তো আমরা কি লিখবো, টেন 45 ডিগ্রি। টেন 45 ডিগ্রি মানে কি, টেন 45 ডিগ্রি হচ্ছে আমাদের লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে বি আর ভূমি কত এ, তাহলে বি বাই এ, এটা পাচ্ছি। তো এটা থেকে আমার লাভ কি হচ্ছে, টেন 45 ডিগ্রির মান তুমি জানো হচ্ছে 1। টেন 45 ডিগ্রির মান 1, তাহলে লম্ব বাই ভূমি, এখান থেকে যে বি বাই এ পাইছো, এখান থেকে এ ইকুয়ালস টু কি লিখতে পারতেছো, বি। এ আর বি এর একটা রিলেশন আমরা এখান থেকে বের করে ফেলতে পারতেছি। তার মানে এ আর বি এখানে আমাদের কি হবে, ইকুয়াল হবে। এ এর ভ্যালু যা, বি এর ভ্যালু কি তাই আসবে। তো এটা বের করবো কিভাবে, আমাদের ও এ বি এর ক্ষেত্রফল দেওয়া আছে কত, 18 বর্গ একক। আমরা যদি ও এ বি ত্রিভুজের ক্ষেত্রফলটা লিখি, ও এ বি ত্রিভুজের ক্ষেত্রফল, তো আমরা ক্ষেত্রফল লিখলে আমরা এখানে কি লিখবো, হাফ। এটা একটা সমকোণী ত্রিভুজ, তো একটা সমকোণী ত্রিভুজের আমরা ক্ষেত্রফল কিভাবে জানি, হাফ ইন্টু ভূমি পূরণ কি উচ্চতা, ভূমি পূরণ উচ্চতা, তাহলে হাফ এবি। ঠিক আছে, হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা। তো এই ক্ষেত্রফলটা তোমার দেয়া আছে, এই ক্ষেত্রফলের ভ্যালুটা তোমার কত দেয়া আছে, 18 বর্গ একক। তাহলে এটা যদি 18 লিখো, এখানে হচ্ছে হাফ এ বি। তাহলে এই বিটা আবার কি, এ আর বি যেহেতু ইকুয়াল, বিটাকে রিপ্লেস করে আমি কি লিখতে পারি, এ লিখতে পারি, কারণ এখানে আমাদের এ বি দুইটা কি ইকুয়াল। তাহলে এই বিটাকে আমরা কি রিপ্লেস করে কি লিখলাম, এ লিখলাম, কারণ হচ্ছে এ আর বি আমরা কি পাইছি, ইকুয়াল পাইছি। আচ্ছা,
তারপরে যদি আমরা এখান থেকে ভ্যালু বের করি, এটা দেখতেছি আমাদের কত আসতেছে, 2 × 18, এটা কত হয়ে যাবে 36 ইকুয়ালস হচ্ছে a স্কোয়ার। তো আমরা এখান থেকে রুট করে দিলে a এর ভ্যালু আসবে 6। এখানে আমরা প্লাস মাইনাস 6 দিব না, কারণ a হচ্ছে আমাদের কি একটা ট্রায়াঙ্গেলের বাহুর দৈর্ঘ্য, একটা ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য আমাদের কখনো কি হবে না, নেগেটিভ হবে না। আবার এখানেও আমরা a দেখাইছি, এই দৈর্ঘ্যটা দেখাইছি, ঠিক আছে, a নেগেটিভ হবে না। বিন্দুর স্থানাঙ্কে আমরা এখানে কি, এই যে সামনে মাইনাস দিছি, ওইটা অটোমেটিক মাইনাস চলে আসবে। a যদি 6 হয়, a আর b যেহেতু ইকুয়াল, তাহলে b ও কত হবে আমাদের 6। a আর b আমরা পেয়ে গেলাম। a আর b যেহেতু পেয়ে গেছি, আমরা ক্যাপিটাল a আর ক্যাপিটাল b পয়েন্টটাও আমরা এখান থেকে বের করে ফেলতে পারতেছি। তাহলে আমরা এখান থেকে কি লিখব, a পয়েন্টটা হচ্ছে কি -a,0, দ্যাট মিনস -a,0, এটা আমরা কি লিখব -6,0। আর b পয়েন্টটা আমাদের কত ছিল 0,b, এখান থেকে আমরা লিখব কি 0,6। ঠিক আছে, a আর b পয়েন্টটা আমরা বের করে ফেলছি। আচ্ছা আচ্ছা, তারপরে খেয়াল করো, আমাদের বের করতে বলছে কি, এই এ বি এর কি বের করতে বলছে, সমত্রিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছে। তো আমরা এখন যদি একটা লাইন অঙ্কন করে রাখি, এই যে এরকম এ আর বি যদি আমি পয়েন্ট নিই, এ আর এটা হচ্ছে কি বি পয়েন্ট, তাহলে এ বি পয়েন্টটার আমাদের কি কি স্থানাঙ্ক বের করছি আমরা, এ পাইছি কত আমাদের -6,0, এ হচ্ছে -6,0 আর বি পাচ্ছি আমরা 0,6। এটা সমত্রিখণ্ডক বিন্দু, তো সমত্রিখণ্ডক বিন্দুর স্থানাঙ্ক আমাদের বের করতে হবে। তো সমত্রিখণ্ডক বিন্দু কি বোঝায় তোমরা এটা খুব ভালো করে জানো। সমত্রিখণ্ডক বিন্দু হচ্ছে এই তিনটা পার্ট কি হবে, সমান হবে। তিনটা পার্ট আমাদের কি হবে, ইকুয়াল হবে। তিনটা পার্টের রেশিও আমাদের সমান হবে, মানে কি, প্রথমটা 1 হবে, এইটুকু 1 হবে, এইটুকু 1 হবে, আবার এইটুকু আমাদের কত হবে 1 হবে। তিনটাই আমাদের কি হবে, ইকুয়াল পার্ট হবে, যেহেতু সমান পার্টে বিভক্ত হয়েছে। তো আমাদের এখান থেকে সি আর ডি এর স্থানাঙ্কটা বের করতে বলছে। তো এই যে আগের ক্লাসে আমরা যেরকম করছিলাম, এই সি বের করার জন্য আমরা এ আর বি ফার্স্টে আমরা নিয়ে সিটা বের করব। তো সিটা বের করার জন্য আমি যদি শুরুতে এ আর বি এর কন্ডিশনটা নিই, তো আমরা এখানে যদি দেখি, এখানে আমাদের এ আর বি এর কন্ডিশনটা যদি নিই, এ তো আমাদের কত -6,0 আর বি হচ্ছে আমাদের কত 0,6। তো আমরা বের করতে যাচ্ছি সি পয়েন্টটা, তো এটা ধরে নিলাম আমি হচ্ছে আলফা কমা বিটা, আলফা কমা বিটা। আচ্ছা, এটা ধরে নিলাম। তো আমাদের এখানে যে ডেটাগুলো দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে, এসি এইটুকু 1 দেওয়া আছে, এসি হচ্ছে 1। আর এই যে বিসি এর ক্ষেত্রে যদি দেখি, এইটুকু 1, এইটুকু 1, 1 1, এটুকু কত হয়ে যাবে 2, 1 1, পুরোটুকু কত 2। তো আমরা আগের মতো যদি এখন ধরে রাখি, এটা যদি আমার m1 হয় আর এটা যদি আমার m2 হয়, দ্যাট মিনস এই পয়েন্টটা হচ্ছে আমাদের x1, y1 আর এই পয়েন্টটা হচ্ছে আমাদের x2, y2। ঠিক আছে, তো এই দুইটা পয়েন্ট আমরা এখানে ধরে রাখলাম। এখন আলফা বিটা কি বের করবো কিভাবে, অন্তর্বিভক্তের ফর্মুলা দিয়ে। আলফা বিটার অন্তর্বিভক্তের ফর্মুলা তোমরা অলরেডি করছো। তো আমি এখানে যদি লিখি আলফা, তো আমাদের ফর্মুলা কি, m1 ইন্টু কি হবে x2, m1 ইন্টু x2, m1 1 ইন্টু x2 কত পাইছি আমরা 0, প্লাস m2, m2 হচ্ছে 2, 2 ইন্টু আমাদের কি হবে 2 ইন্টু হচ্ছে x1, x1টা হচ্ছে আমাদের কত -6, ডিভাইডেড বাই হচ্ছে m1 প্লাস m2। তাহলে এখানে দেখো, এটা হচ্ছে 0 আর এটা হচ্ছে -6 আর 2 গুণ করলে কত -12, -12 আমরা 3 দিয়ে ভাগ করলে এটা হয়ে যাবে কত -4। তাহলে আমরা আলফা পেয়ে গেলাম। আলফার পরে আমরা কি বিটার ফর্মুলাটা ইউজ করলে আমরা কি বিটাও পেয়ে যাব, মানে কোটি পেয়ে যাব। তাহলে বিটার ফর্মুলাটা যদি ইউজ করি, তো ফর্মুলা তো সেম আমাদের, m1 এর সাথে এখন কি গুণ হবে y2, তাহলে 1 ইন্টু 6 প্লাস 2 ইন্টু m2 এর সাথে গুণ হবে কি y1, y1টা কত আমাদের 0, ডিভাইডেড বাই হচ্ছে 1 প্লাস 2। তো এখানে তো 0, এটা হয়ে যাচ্ছে আমাদের কত 6 ডিভাইড বাই 3, এটা হবে কত 2। দ্যাট মিনস আমাদের যে পয়েন্ট সিটা আমরা পাচ্ছি কত, সি পয়েন্টটা আমরা পাচ্ছি -4,2। ঠিক আছে, অন্তর্বিভক্তের কনসেপ্ট দিয়ে আমরা বের করে ফেললাম। হ্যাঁ, স্নিগ্ধা তোমরা করে ফেলছো। আচ্ছা, হ্যাঁ, নেটওয়ার্ক তো ঠিক আছে ভাই। আচ্ছা আচ্ছা, তারপরে খেয়াল করো, তাহলে আমরা যদি সি পয়েন্ট যদি বের করে ফেলি, তো আমরা এখন কি ডি পয়েন্টটাও বের করতে পারবো। ডি পয়েন্টটা যদি আমি বের করি, ডি পয়েন্ট বের করার জন্য দেখো আগের মতো আমরা কনসেপ্টটা ইউজ করবো। এখানে এইটুকু হচ্ছে এ, এটার পয়েন্টের কোঅর্ডিনেট কত আমাদের, স্থানাঙ্ক কত -6,0, আর এই পয়েন্টটা হচ্ছে আমাদের কি বি, যেটা দেওয়া আছে আমাদের কত 0,6। তো এটা থেকে আমাদের বের করতে বলছে কি আমাদের ডি পয়েন্টটা। এখন আমরা ডি পয়েন্টটা বের করবো। এটা ধরে নিলাম কি আমি আলফা 1, হচ্ছে বিটা 1। ঠিক আছে, আলফা 1,
β1। তো আমরা এখন যদি দেখি এটার অনুপাতগুলো কত, এখন এই যে বিডি এটুকু কত দেয়া আছে 1, বিডি টুকু হচ্ছে 1, আর এডি হচ্ছে 1 প্লাস 1, 1 প্লাস 1 কত হবে 2। তাহলে এই যে 2 আর এটুকু কত 1, তাহলে এটারে আমরা আগের মতো যদি m1 ধরি, এটায় যদি m2 ধরি, আর এই পয়েন্টটারে আমরা x1, এটা y1 চিন্তা করলে এটা কি হবে আমাদের x2 আর কি y2। তো আমরা আগের মতো ফর্মুলা ইউজ করি, আমাদের আলফা 1 বের করার জন্য আমরা যদি ফর্মুলা ইউজ করি, আলফা 1 বের করার ফর্মুলা কি m1 ইন্টু x2, তাহলে 2 ইন্টু 0 প্লাস m2 হচ্ছে 1 ইন্টু x1 কত -6 ডিভাইডেড বাই আমাদের কত হবে 2 প্লাস 1, তাহলে এটা তো 0, এখানে -6 এর 3 দিয়ে ডিভাইড করলে কত আসবে -2। ঠিক আছে, তাহলে আমরা এটার ভুজ পেয়ে গেছি। তো যেহেতু ভুজ পেয়ে গেছি, এখন আমরা কোটিটাও বের করতে পারবো। তো কোটিটা যদি সেম ভাবে আমরা বের করি, বিটা 1 যদি আমরা লিখি, এখানে আমাদের কি আসবে m1 ইন্টু y2, m1 হচ্ছে 2, y2 কত 6, তার মানে 2 ইন্টু 6 প্লাস m2 হচ্ছে 1, আর y2 কত y1 কত আমাদের 0, তার মানে 1 ইন্টু 0 ডিভাইডেড বাই কি 2 প্লাস 1, এটা হচ্ছে 12 ডিভাইডেড বাই 3 করলে আমরা পাচ্ছি হচ্ছে 4। তাহলে আমাদের এই ডি পয়েন্টটাও চলে আসছে কত আমাদের -2, +4। তাহলে আমরা ডি পয়েন্টটা পেয়ে যাচ্ছি হচ্ছে -2, +4। এটা হচ্ছে আমাদের আনসার। সি পয়েন্ট হচ্ছে -4, 2, আর ডি পয়েন্ট হচ্ছে -2, 4। আচ্ছা, আচ্ছা জিহাদ লিখছো একবারে নতুন তোমার আলফা আর বিটার ফর্মুলা। ভাই এটা হচ্ছে ভাই কি অন্তর্বিভক্তের ফর্মুলা। ঠিক আছে, অন্তর্বিভক্তের যে ফর্মুলাটা আমি যদি তোমাকে এখানে একটু লিখে দিই, তাহলে তুমি অন্তর্বিভক্তের ফর্মুলাটা এইভাবে লিখতে পারবা। দুইটা বিন্দুতে যদি অন্তর্বিভক্ত হয়, মনে করো এটা হচ্ছে x1, y1, আর এটা হচ্ছে আমাদের কি x2, y2। তাহলে এই পয়েন্টে যদি অন্তর্বিভক্ত হয়, মনে করো এটা হচ্ছে কি আলফা, বিটা, এই পয়েন্টে অন্তর্বিভক্ত হচ্ছে, আর এটা যদি m1 হয়, এটা যদি m2 হয়, তখন আমরা আলফা ইকুয়ালস টু লিখি m1 x2 প্লাস m2 x1 ডিভাইডেড বাই m1 প্লাস m2, আর বিটার জন্য আমরা লিখি m1 y2 প্লাস m2 y1 ডিভাইডেড বাই হচ্ছে m1 প্লাস m2। এটা একদম আমাদের ক্লাসের শুরুর দিকে পড়া ভাই। আচ্ছা, নির্জন বণিক লিখছো, আবার রিক্যাপ করেন। হ্যাঁ আচ্ছা, আবার রিক্যাপ করতেছি, খেয়াল করো ভাই। আমাদের এখানে কি বলছে, ওএবি এর ক্ষেত্রফল দেওয়া আছে 18 বর্গ একক, আর ওএবি এর দেখো এই অ্যাঙ্গেলটা তোমার দেওয়া ছিল 45 ডিগ্রি। তো এটা যেহেতু 45, ভাই এক্স অক্ষ আর ওয়াই অক্ষ তো 90 ডিগ্রি কোণে থাকে, এটুকু 45 হলে এটাও তো মাস্ট বি কি হবে 45, কারণ 45 এর 45 কি 90 হচ্ছে। আচ্ছা, তারপরে দেখো আমরা এই পয়েন্ট থেকে, এটা তো আমার কি লম্ব দূরত্বই তো আমরা এইভাবে লিখি, ওই যে আমরা আগের ক্লাসেও দেখছিলাম, এটা কি লম্ব দূরত্ব বোঝায়। তাহলে এটা যেহেতু লম্ব দূরত্ব, মানে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 90, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের এক কোণ 90 ডিগ্রি, বাকি দুই কোণের সমষ্টিও কি হয় 90। এটা 45 হলে তাহলে এটাও কত হওয়া লাগবে 45, কারণ 45 আর 45ই তো 90। তাহলে এটা 45, এটাও কি 45 পেয়ে গেলাম। তো এই যে 45টা, এটা আমরা এই যে এখানে আলাদা করে রাখছি, এটা 45 ডিগ্রি। আর এই বাহুর দৈর্ঘ্যটা কত আমরা ধরি, আমরা সাধারণত এরকম এক্স অক্ষের ছেদাংশটা কি এ লিখি, ওয়াই অক্ষের ছেদাংশটা কি লিখি বি। পরে তো আমার এই পয়েন্টটা কি আসতেছে, যেহেতু এটা এক্স অক্ষের নেগেটিভ দিকে, এটা হচ্ছে -a,0, আর এটা ওয়াই অক্ষের পজিটিভ দিকে, এটা 0, কি হবে বি। 0, বি কেন, কারণ ওয়াই অক্ষের উপর আমার কি হয় ভুজ 0 হয়, কোটি তো থাকবে, যে উচ্চতায় উঠছো এটাই তার কোটি। যেমন এখানে আমার কি 0 হয়েছিল, কোটি 0 হয়েছিল, আর ভুজটা থাকতেছে কত এক্স অক্ষ থেকে বামে যতটুকু আসছো। তো এই এ আর বি, এই এ আর বি এর সম্পর্ক নেওয়ার জন্য তুমি এই অ্যাঙ্গেলটা নিছো। তো tan 45 ডিগ্রি, tan 45 ডিগ্রি মানে কি আমাদের লম্ব বাই কি ভূমি, লম্ব হচ্ছে বি আর ভূমি হচ্ছে এ, বি বাই এ। তাহলে 45 ডিগ্রি ভ্যালু 1, তাহলে এটা বি বাই এ, এ ইকুয়ালস টু কি পাইছো বি। এ আর বি এর সম্পর্কটা কেন বের করছি, কারণ এ আর বি এর সম্পর্ক না বের করলে তো তুমি এখান থেকে ডেটা বের করতে পারবে না। কারণ ত্রিভুজের যে ক্ষেত্রফলটা, এই ত্রিভুজের ক্ষেত্রফল কি হাফ ইন্টু কি ভূমি পূরণ উচ্চতা, হাফ ইন্টু ভূমি পূরণ উচ্চতা, হাফ এ বি। তো এ আর বি যদি দুইটা টার্ম থাকতো, তাহলে তো ইকুয়েশন আমার দুইটা লাগতো। তো আমরা এখানে এ আর বি এর ভ্যালুটা আমরা রিপ্লেস করে দিছি, বি কে আমরা এ দ্বারা রিপ্লেস করছি কেন, কারণ এ ইকুয়ালস টু কি বি। তাহলে এখান থেকে পাইছো এ স্কোয়ার ইকুয়াল টু 36, এ এর ভ্যালু কত 6, এ আর বি যেহেতু ইকুয়াল, বি এর ভ্যালু কত হবে 6। তো আমার এ পয়েন্ট আর বি পয়েন্ট দরকার। এ পয়েন্ট আমরা কি -a,0 জানি, এখানে -6,0, আর বি পয়েন্ট হচ্ছে 0, বি, এটা হচ্ছে কি 0,6।
তো আমরা এই যে দুইটা পয়েন্ট পেয়ে গেছি, তারপর কি বলছে এ বি এর সমত্রিখণ্ডক বিন্দু। ভাই সমত্রিখণ্ডক মানে কি, তিনটা সমান ভাগে ভাগ হবে, মানে তিনটা রেশিও কি থাকবে, সেম থাকবে। তো সমত্রিখণ্ডক বললে আমরা প্রথম পার্টটাকে 1 ধরলে পরের পার্টটা 1, পরের পার্টটাও কি হয় 1 অনুপাতে বিভক্ত হয়। তো তিনটা পার্ট না নিয়ে আমি কি করব, এখানে দুইটা দুইটা করে পার্ট নিব, যাতে আমার কি অন্তর্বিভক্তের ফর্মুলা নিতে পারি। তো আমি সি বের করার জন্য দেখো এই পয়েন্টটা যখন সি নিব, এই এসিটা তো 1, এসিটা 1, আর এই সি থেকে এই বি এইটুকু 1, এইটুকু 1, মানে টোটালটা কত হয়ে যাবে 2। তার মানে m1টা 1, m2টা কত পাচ্ছি আমরা 2। তো এটা অন্তর্বিভক্তের ফর্মুলা ইউজ করছি, এই যে m1 1, m2 2, আর এটা x1 y1 ধরছি, আর এটা কি x2 y2। এই যে অন্তর্বিভক্তের ফর্মুলা তো তোমরা ক্লাসের শুরুর দিকেই পড়ছো, সরলরেখার শুরুর দিকেই তোমরা এগুলো পড়ে আসছো। m1 x2 প্লাস কি m2 x1 ডিভাইড বাই m1 প্লাস m2, এই ফর্মুলাটা ইউজ করছো। এখান থেকে আলফা পেয়ে গেছো -4, আর বিটার ফর্মুলা, এই যে বিটার ফর্মুলা কি m1 y2 প্লাস কি m2 y1 ডিভাইড বাই m1 প্লাস m2, এটা থেকে কি বিটাও পেয়ে গেছো। সি পয়েন্ট কত -4,2। সিমিলারলি দেখো যখন ডি বের করতেছো, ডি বের করার জন্য এই বিডিটা কত 1, আবার ডি থেকে এ এটুকু কত 1 প্লাস 1 কত হবে 2। তো এখন হচ্ছে m1টা হচ্ছে 2, m2টা কত 1। তারপর আমরা আগের মতোই ফর্মুলা ইউজ করে আলফা 1 আর বিটা 1 বের করে ফেলছি। আচ্ছা, আচ্ছা, চিত্রটা আবার বুঝাই দিতে বলতেছো। হ্যাঁ, তোমার মাহমান লিখছো, তোমার মেসেজ দেখা যায়। হ্যাঁ, আচ্ছা, সার্ভার যেহেতু কোনোটাই তোমার যদি ঝাপসা আসে, একটু সার্ভারটা চেঞ্জ করে নিও। আচ্ছা, আচ্ছা, তো খেয়াল করো ভাই, চিত্রটা যেটা ছিল এই যে এখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেল ছিল, তো এক্স অক্ষ আর ওয়াই অক্ষ তো অলওয়েজ 90 ডিগ্রি কোণে থাকে, তাহলে এই 45, এটা 45 হলে বাকিটুকু কি হবে 45 হবে, কারণ পুরাটা 90 ডিগ্রি। আর এই জিরো থেকে এটা কি লম্ব দূরত্ব না, আমরা এই লাইনটা কি লিখি লম্ব। তো এটা যেহেতু লম্ব, তাহলে এটা তো মাসবি কি হবে 90 ডিগ্রি। এটা 90 ডিগ্রি হলে এখানে একটা সমকোণী ত্রিভুজ পাইছো, এই সমকোণ ত্রিভুজের একটা 90 ডিগ্রি আর একটা কোণ হচ্ছে 45, তাহলে বাকি আরেকটা কোণ কত হবে, কারণ সমকোণ ত্রিভুজের সমকোণ বাদে বাকি দুই কোণের সমষ্টিও কি হয় 90, তাহলে এটা 45 হলে এটাও কি হবে আমাদের 45। পরে তুমি এই জিনিসটা আলাদা করে একে এখান থেকে এ বি এর সম্পর্ক নিছো। আচ্ছা, আচ্ছা, পরে আমরা সামনে আগে। হ্যাঁ, তারপরে দেখো আমাদের আজকের যে লেকচার, আজকের লেকচার মোটামুটি আমাদের টপিকসগুলো যা আছে আমরা একটু সময় নিয়ে পড়তে পারবো, কারণ আমাদের আজকে স্লাইড কম আছে, আর টপিকসগুলো আমরা আগের টপিকসগুলো আবার দেখবো। ঠিক আছে, দেখো এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়ালস টু পি সরলরেখাটি এক্স অক্ষ ও ওয়াই অক্ষকে এ ও বি বিন্দুতে ছেদ করে আলফা পরিবর্তনশীল ধরে দেখাও যে এ বি এর মধ্যবিন্দুর সঞ্চার পথ হচ্ছে পি স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস কি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কি 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার। তো এই টাইপের কনসেপ্ট তো তোমরা অলরেডি পড়েই আসছো। আমাদের যদি এরকম থাকে, এটা যদি এক্স অক্ষ আর এটা যদি আমাদের ওয়াই অক্ষ হয়, ঠিক আছে, তো আমরা এখানে কি দেখছি, এটা যদি আমরা একটা এরকম একটা রেখা নিই, এই পয়েন্টটা আমরা কি নিই a0, অলরেডি তোমরা হোমওয়ার্ক করছো, আর এই পয়েন্টটা কি নাও 0b, আর এটার ইকুয়েশন কি এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু 1। তো আমাদের বলছে এই সরলরেখাটা এক্স অক্ষ ও ওয়াই অক্ষকে কি এ ও বি বিন্দুতে ছেদ করে, মানে এ আর বি বিন্দুর স্থানাঙ্কটা আমরা বের করব। পরে বলছে আলফাকে পরিবর্তনশীল ধরে এ বি এর মধ্যবিন্দুর সঞ্চারপথ, এ বি এর মধ্যবিন্দু আমাদের বের করতে হবে। এ আর বি এর মধ্যবিন্দু আমরা ধরে নিব কি সি, ঠিক আছে। আর যার সঞ্চারপথ বের করি, তোমরা আগের ক্লাসগুলোতে করছো, সঞ্চারপথ যে পয়েন্টের বের করতে হয় ওইটাকে আমরা সবসময় কি ধরি এক্স কমা ওয়াই ধরি, যে পয়েন্টের সঞ্চারপথ বের করবো ওইটা অলওয়েজ কি ধরবো এক্স কমা ওয়াই, ঠিক আছে। তো এই কনসেপ্টটা কাজে লাগায় এখান থেকে আমরা এটা প্রমাণ করব। আমাদের বলে দিচ্ছে আলফা পরিবর্তনশীল, তার মানে আলফাটাকে ভেনিশ করে দেখো ইকুয়েশনটা কি এক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর কি পি স্কোয়ার, মানে এক্স আর ওয়াই দিয়ে পি কে প্রকাশ করব। তো আমরা যদি স্টেপ বাই স্টেপ করি ওই ফর্মেটে নেওয়ার জন্য এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু 1, এই ফর্মেটে নেওয়ার জন্য এই যে এখানে যেটা আছে পি দিয়ে ডিভাইড করে দিলে তোমার ইকুয়েশনটা কি আসছে এক্স কজ আলফা ডিভাইডেড বাই পি প্লাস ওয়াই সাইন আলফা ডিভাইডেড বাই পি ইকুয়ালস টু কি 1। তো এই ফর্মেটে আমাদের রাইট সাইডে কি থাকে 1 থাকে, আর এক্স আর ওয়াই সহগগুলো কত থাকে 1। তাহলে এই যে কজ আলফাটায় তো তুমি এইভাবে লিখতেই পারো এক্স ডিভাইডেড বাই পি বাই কজ আলফা, কারণ এই কজ আলফা উল্টায় উপরে যায় গুণ হয়ে যাবে। সেম ভাবে এখানেও কি ওয়াই এর যে সহগটা আছে এটা কি পি এর নিচে এইভাবে লিখতে পারো পি ডিভাইড বাই সাইন আলফা ইকুয়ালস টু কত 1, ঠিক আছে। তো আমরা এখান থেকে যেটা পাচ্ছি এইটুকু হচ্ছে আমাদের কি, এইটুকু হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে আমাদের এ, আর এটা কি আমাদের বি,
এটা হচ্ছে আমাদের স্মল বি আর কি, এটা হচ্ছে আমাদের স্মল বি। তো আমাদের এ পয়েন্টটা যদি বের করতে বলে, এ পয়েন্টটা আমরা কি লিখি, এ পয়েন্ট হচ্ছে এ কমা জিরো, দ্যাট মিনস আমাদের এ পয়েন্টটা হচ্ছে কি পি বাই কজ আলফা কমা হচ্ছে জিরো। আর বি পয়েন্টটা আমাদের কত, জিরো কমা বি, তাহলে এখানে এটা আসবে কত, জিরো কমা পি বাই সাইন আলফা। ঠিক আছে, এটা আমরা ধরে নিলাম কারণ আমাদের তো এইভাবে বলছে। আচ্ছা, তারপর কি বলছে, এ বি এর মধ্যবিন্দুর সঞ্চারপথ। কোনো একটা পয়েন্ট যদি বের করে ফেলতে পারো, তোমার মধ্যবিন্দু কিভাবে বের করি, মধ্যবিন্দু বের করার ফর্মুলা কি, মধ্যবিন্দু হচ্ছে দুইটার প্রান্ত বিন্দু যোগ করে আমরা কি করব, 2 দিয়ে ভাগ করে দিব। তাহলে আমরা এটা ফার্স্টে ধরে রাখি, যে ধরি এ বি এর মধ্যবিন্দু, এ বি এর মধ্যবিন্দু সি, এ বি এর মধ্যবিন্দু কত, সি, সি হচ্ছে কি এক্স কমা ওয়াই। তাহলে আমরা সি যেহেতু আমরা ধরে নিলাম এ বি এর মধ্যবিন্দু, তাহলে আমরা এখান থেকে এই এ বি এর মধ্যবিন্দুটা আমরা এখানে বের করে নেব। তো আমরা কিভাবে বের করব, মধ্যবিন্দু কিভাবে বের করি আমরা জানি, মধ্যবিন্দু বের করার উপায় কি, যে দুইটা পয়েন্ট আমার প্রান্তবিন্দু, ওইটার কি করবা, ভুজগুলা যোগ করে 2 দিয়ে ভাগ, কোটিগুলা যোগ করে কি 2 দিয়ে ভাগ। তাহলে আমরা যদি এখানে লিখি, অতএব এক্স ইকুয়াল টু তুমি কি লিখবা, ভুজ, ভুজ কি পি বাই কজ আলফা, আর এটার ভুজ হচ্ছে 0, এই দুইটার যোগফল পি বাই কজ আলফা প্লাস 0 ডিভাইডেড বাই 2। মধ্যবিন্দু তো আমরা এইভাবে বের করি, দুইটা প্রান্তবিন্দুর যোগফল ডিভাইডেড বাই কি 2। আচ্ছা আচ্ছা, তারপরে খেয়াল করো, এখান থেকে আমার বের করতে হবে কি, দেখো যেটাকে বলছে পরিবর্তনশীল, তুমি দেখো পরিবর্তনশীল বললে সঞ্চার পথে পরিবর্তনশীল রাশিটাকে আমরা ভেনিশ করি, আলফা যেহেতু পরিবর্তনশীল এটাকে ভেনিশ করে এই মধ্যবিন্দু সঞ্চার পথ যেহেতু আনতে হবে, তাহলে এই যে মধ্যবিন্দু এক্স এটা তো ভুজ, তাহলে এখান থেকে তুমি আলফাটা ভেনিশ করবা, আলফা ভেনিশ করার জন্য যেহেতু কজ আলফা আছে, তুমি কজ আলফার ইকুয়েশনটা নিয়ে আসো, যাতে আরেকটা ইকুয়েশন সাইন আলফাতে আসলে কজ স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার লিখতে পারো। তো এই জিনিসটাকে তুমি এখানে দেখো, এটা তো জিরোই, এই জিনিসটা কত হয়ে যাচ্ছে, পি ডিভাইড বাই কি 2 কজ আলফা হয়ে যাচ্ছে, কারণ কজ আলফাটা নিচে চলে আসবে। তো আমার টার্গেট তো কজ আলফাকে ভেনিশ করা, কারণ আলফা পরিবর্তনশীল বলে দিছে। তাহলে এখানে দেখো কজ আলফা এই পাশে পাঠিয়ে দিলে তুমি এখানে পাচ্ছ কি, কজ আলফা ইকুয়ালস টু কি পি বাই 2x, এটা আমরা 1 নম্বর ইকুয়েশন দিয়ে রাখলাম। ঠিক আছে, তাহলে আমরা এখানে এই যে দেখো এই দুইটার মধ্যবিন্দুর ভুজ আমরা পেয়ে গেছি, মধ্যবিন্দুর ভুজ পেয়ে গেছি। এখন সিমিলারলি কি বের করবো, কোটি। তো কোটি বের করার জন্য আমরা সেম কাজটা করব। দেখো আগে বুঝো, যদি না বুঝো আমি আবার রিক্যাপ করব। দেখো কোটি বের করার জন্য আমরা এখানে কি করব, আবার এই যে এই দুইটার কোটি যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে 0 প্লাস পি বাই সাইন আলফা, এটা যদি আমরা করি ডিভাইড বাই কত 2, এখান থেকেও আমরা পাচ্ছি কি, এটা হয়ে যাবে পি বাই 2 সাইন আলফা, দ্যাট মিনস এখান থেকে তুমি দেখো এই সাইন আলফার ইকুয়েশনটা পাচ্ছ, এই সাইন আলফা যে এই পাশে চলে আসবে, ওয়াইটা নিচে চলে আসবে, তাহলে পি বাই কত পাচ্ছ 2y, পি বাই 2y, এটা হচ্ছে আমাদের 2 নম্বর ইকুয়েশন। তাহলে আমাদের এই যে দেখো সাইন আলফা কজ আলফার দুইটা ইকুয়েশন পেয়ে গেছো। তোমার পরিবর্তনশীল রাশি যেটা বলছে ওইটাকে কি বলছি, ভেনিশ করতে হবে, মানে আলফাকে ভেনিশ করতে হবে। আলফাকে ভেনিশ করে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর কি পি স্কোয়ারের একটা ইকুয়েশন আনতে হবে। এখানেও কজ আলফা আছে, এখানে সাইন আলফা আছে, দুইটাকে ভেনিশ করার উপায় কি, আমরা স্কোয়ার করে যোগ করে দিব, কারণ কজ স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার কত হয়, 1 হয়। আচ্ছা আচ্ছা, পি কজ আলফা এন্ড পি সাইন আলফা কিভাবে আসলো, মাঝে লিখছো। আচ্ছা একটু ভাইয়া দেখো, পি কজ আলফা পি সাইন আলফা কেমনে আসলো, পি কজ আলফা পি সাইন আলফা এই যে এখান থেকে তুমি বের করছো, এই যে এখানে এই ফরম্যাটে নিছো এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু 1, কারণ এইটার নিচে যেটা আছে এটাই তো এ, এ কমা 0, আর ওয়াই এর নিচে যেটা আছে এটা বি, এটা বি পয়েন্টটা কত হবে 0 কমা বি। তাহলে এই ফরম্যাটে নেওয়ার জন্য দেখো তুমি পি দিয়ে ভাগ করে দিছো, এই ইকুয়েশনটারে পি দিয়ে ভাগ করছো, আর এক্স আর ওয়াই এর সহগকে 1 করার জন্য কজ আলফা দিয়ে কি ভাগ করে দিছো, কারণ কজ আলফা কি উল্টা তো উপরে যেত, তাই না, কারণ এই জিনিসটা উল্টায় উপরে চলে যাবে, এই জন্য আমার এভাবে লিখতে হয়েছে, যাতে এক্স আর ওয়াই সহগ কি হয় 1 হয়। এটাই তুমি এ লিখছো, এটাই কি লিখছো বি। তাহলে এই এ এ পয়েন্টটা কত, এ কমা 0, তার মানে কি পি বাই কজ আলফা কমা 0, আর এটা হচ্ছে কি 0 কমা বি, মানে কি 0 কমা পি বাই সাইন আলফা। দুইটার মধ্যবিন্দু ধরে নিচ্ছ কি এক্স কমা ওয়াই, মধ্যবিন্দু কিভাবে বের করতে হয়, দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ, ভুজ যোগ করে 2 দিয়ে ভাগ, আবার কি কোটি যোগ করেও 2 দিয়ে ভাগ, এভাবে করছো। তারপর এখান থেকে দেখো এই যে এটার সাইড চেঞ্জ করে দিছো, কজ আলফা এখানে পাঠিয়ে দিছো, এক্সটা নিচে চলে গেছে, এটারও সাইড চেঞ্জ করে দিছো, ওয়াইটা নিচে চলে গেছে। আচ্ছা
আলফা পরিবর্তনশীল মানে কি ভাই? আলফা পরিবর্তনশীল মানে হচ্ছে আলফার ভ্যালুটা তো ফিক্স না, মানে আলফা কত হতে পারে, 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 70 ডিগ্রি, 80 ডিগ্রি, এরকম যে কোনো কিছুই ভ্যালু হতে পারে। মানে এখানে অ্যাঙ্গেলটা আমার কি যে কোনো কিছুই হতে পারে, এই জন্য বলছে আলফা পরিবর্তনশীল। আর বাকি যে পিটা ডিস্টেন্সটা ফিক্স থাকবে আর কি, বুঝছো? এটা বলে দিচ্ছে আর কি। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে দেখো এই কজ আলফা সাইন আলফাকে ভেনিশ করার জন্য আমরা কি লিখবো, 1² প্লাস 2²। তাহলে 1² প্লাস 2² যদি আমরা করি, তাহলে এখানে আমাদের লেফট সাইডে কি আসতেছে, কজ স্কোয়ার আলফা প্লাস কি সাইন স্কোয়ার আলফা। তাহলে রাইট সাইডে পাচ্ছি আমরা, এটা যদি স্কোয়ার করে এটা কত যাবে, p² / 4x² প্লাস এটাও হয়ে যাচ্ছে কি p²/4y²। আচ্ছা, আমরা এখানে কজ স্কোয়ার প্লাস সাইন স্কোয়ারের ভ্যালু কত পাচ্ছি, 1। আর এখানে তুমি যদি কমন নিয়ে লিখো p²/4, এটা তো কমন যাচ্ছে, p²/4 কমন নিলে এখানে থাকতেছে কত, 1/x² প্লাস কি 1/y²। আচ্ছা, তো এখন এটার লসাগু করে দাও, 1 = তুমি কত পাচ্ছ, এটা লসাগু করলে এই যে এখানে p²/4, এটা হয়ে যাচ্ছে কি লসাগু কি 1/x², 1/y², লসাগু কি হবে x² ইন্টু হচ্ছে y², x² ইন্টু y²। তাহলে এটা লসাগু করলে এই যে x² প্লাস 1/y² আছে, প্রথম পার্টি কি আসবে y², এটাতে আসবে কি x², তাহলে এখানে আসবে y² প্লাস হচ্ছে x²। ঠিক আছে, তো আমাদের প্রমাণ প্রায় মিলে গেছে, এখন জাস্ট কি আর্গুমেন্ট করে দিলেই আমাদের মিলে যাবে। এই যে 4x² এটা আমার এই পাশে পাঠিয়ে দিচ্ছি, তাহলে 4x² y² হচ্ছে p² ইন্টু x² প্লাস y², এটা আমাদের প্রমাণ করতে বলছে সঠিক। ঠিক আছে, আচ্ছা হ্যাঁ, সঞ্চার পথ ভাইয়া, সঞ্চার পথ হচ্ছে আমাদের এই যে লোকাস, সরি, আমাদের সঞ্চার পথের ইকুয়েশন হচ্ছে, মানে এটা একটা বিন্দু, এই বিন্দুটা তোমার যে কোনো জায়গায় হতে পারে। ঠিক আছে, তুমি ওইখান থেকে ফিক্সড কোনো বিন্দু তুমি জানো না, মানে ওই বিন্দুর সেটটাই, মানে যতগুলা বিন্দু হয় ওই বিন্দুর সেটকে আমরা কি বলি, সঞ্চার পথ। আর এগুলো তো তোমাদের আগের ক্লাসের চ্যাপ্টারগুলোতে পড়ে আসছো। ঠিক আছে, এই সঞ্চার পথের ক্লাসের চ্যাপ্টার তো তোমার অলরেডি হয়ে গেছে, ওইখানে তো তুমি দেখে আসছো। মানে সঞ্চার পথটা হচ্ছে একটা কন্ডিশন দেওয়া থাকবে, ওই কন্ডিশন স্যাটিসফাই করে যতগুলা বিন্দু, ওই সবগুলা বিন্দুর সেটকে আমরা কি বলি, সঞ্চারপথ বলি। তো আমরা এরকম তো সবগুলা বিন্দু ধরে নেই না, কারণ এই যে এখানে তোমার দেখো, এই যে আলফা যেহেতু পরিবর্তনশীল বলছে, আমার তো এই রেখাটা যে কোনো দিকেই হতে পারে। তো ওই রেখাটা যে দিকেই নেই না কেন, আমার এই এক্স অক্ষ আর ওয়াই অক্ষের ছেদবিন্দু যে দুইটা পাবো, তার মধ্যবিন্দু যেখানে হবে, তার ইকুয়েশনটাই হচ্ছে কি সঞ্চারপথ। তো মধ্যবিন্দু তো অনেকগুলো হইতে পারে, তুমি এইভাবে আঁকছো, রেখাটা তো তুমি চাইলে এদিকেও আঁকতে পারতা, কারণ বলা তো নাই, বা এদিকেও নিতে পারতাম। ঠিক আছে, তো এই জন্য আমাদের যতগুলো মধ্যবিন্দু আছে সবগুলার সেটটাই হচ্ছে কি সঞ্চারপথ, মানে বিন্দুর সেটকে আমরা বলি কি সঞ্চারপথ। আচ্ছা, নরসিন লিখছো পি আসলো কেমনে ভাই, পি তো দেয়াই আছে, এই যে পি আমাদের কত দেয়া আছে, পি হচ্ছে 1 দেয়া আছে, তো পি দিয়ে তো তুমি ডিভাইড করছো, তো পি তো এখানে থাকবেই। ঠিক আছে, আনিকা লিখছো শেষটা বুঝো নাই। তো আমাদের এক্স আর ওয়াই বের করে ফেলছো, এক্স আর ওয়াই বের করার পরে তুমি দেখো কজ আলফা সাইন আলফা যেহেতু আছে, কজ আলফা সাইন আলফাকে সরাইতে হবে, কারণ যেটা পরিবর্তনশীল রাশি বলবে ওইটাকে আমরা কি ভেনিশ করে দেবো। ভেনিশ করার জন্য তুমি কি করছো, এখানে 1² প্লাস কি করছো 2² করছো, 1² প্লাস 2² করলে কি আসবে, কজ স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার আসবে। তাহলে কজ স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার কি হয়ে যাবে 1, আর এই যে p/2x এটার স্কোয়ার করলে কি p²/4x², আর এটাকে স্কোয়ার করলে কি p²/4y² হচ্ছে। কজ স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার ভ্যালু 1, আর এখান থেকে দেখো এই যে p²/4 দুইটাতেই তো সেম, তো দুইটা থেকে কমন নিয়ে লিখছো, কমন নেওয়ার পরে কি পাচ্ছ 1/x², 1/y²। তো এই যে 1/x², 1/y², এটা লসাগু কত, x² ইন্টু কি y², লসাগু করলে উপরে কত আসতেছে, এটাতে আসবে y², আর এখানে আসবে কি x²। পরে জাস্ট কি করে দিছো, এইগুলো কি 4 এর সাথেও তো মাল্টিপ্লাই করা আছে, তো মাল্টিপ্লাই করলে আমরা আমাদের প্রমাণটা পেয়ে গেছি। সাব্বি লিখছো এখানে বিয়োগ করা যেত না ভাই, এখানে বিয়োগ করে লাভ কি, তোমার কজ আলফা সাইন আলফা বিয়োগ করে লাভ আছে, তাহলে তো কজ আলফা সাইন আলফা থেকে যাবে, তোমার টার্গেট হচ্ছে কজ আলফা সাইন আলফা ভেনিশ করা, কারণ আলফা হচ্ছে পরিবর্তনশীল রাশি। সিয়াম লিখছো আলফা চেঞ্জেবল না বললে এত প্রসেস সেম হবে না, না যেটা তোমার চেঞ্জেবল বলবে তুমি ওইটাকে ভেনিশ করবা, ভেনিশ করার জন্য যা যা করতে হয় ওইটাই করবা। আচ্ছা, চিত্রের ডান পাশের সমীকরণ ভাই, এটা তো বললাম এটা তো ফিক্সড না ভাই, ডান পাশের সমীকরণে নিব এটা তো ফিক্সড না, কারণ আমি জানি না কোনটা, আমি জাস্ট তোমাকে বোঝানোর জন্য বললাম যে এক্স অক্ষ আর ওয়াই অক্ষকে ছেদ করলে এই পয়েন্টগুলো তো এরকম হয়, আর এটার মধ্যবিন্দুর সঞ্চারপথটা নিতে বলছে, তো এটা থেকে আমরা ওই কন্ডিশনটা নিছি, চিত্র তো ফিক্স না।
আচ্ছা, তো শুরু থেকে দেখো, আরেকবার রিক্যাপ করতেছি। অপূর্ব ভালো করে দেখো, আবার আমি রিক্যাপ করতেছি, ঠিক আছে? আচ্ছা, তো যারা বুঝছো থ্যাংক ইউ। আচ্ছা, আমি আবার রিক্যাপ করতেছি। দেখো, এখানে বলছে এক্স কজ আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকুয়ালস টু পি সরলরেখাটি আমাদের বলছে এক্স অক্ষ ও ওয়াই অক্ষকে এ ও বি বিন্দুতে ছেদ করে, ঠিক আছে? তো আমাদের এ ও বি বিন্দুতে যেহেতু এক্স অক্ষ ওয়াই অক্ষকে ছেদ করছে, তো জাস্ট আমি একটা র্যান্ডম চিত্র দেখালাম যে যে কোনো একটা রেখা আমাদের এক্স অক্ষ ওয়াই অক্ষকে এ ও বি বিন্দুতে ছেদ করলে তুমি কি লিখো? এ হচ্ছে এ জিরো আর বি হচ্ছে কি জিরো কমা বি, কারণ রেখার ইকুয়েশনটা তো আমরা এই ফর্মেটেই নিই। রেখার ইকুয়েশনটা কিভাবে নেই? এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু কি ওয়ান ফর্মেটে। তো আমার টার্গেট হচ্ছে এই এ পয়েন্ট আর বি পয়েন্টটা আগে বের করব, কারণ হচ্ছে আমার রেখাটা দেয়া আছে। তো রেখাটা আসলে কোন কোয়াড্রেন্টে আছে, ফার্স্ট কোয়াড্রেন্ট না সেকেন্ড কোয়াড্রেন্টে, এটা তো বলা নাই। কারণ কেন বলা নাই? কারণ তুমি পি এর ভ্যালু জানো না, আলফার ভ্যালুগুলোও জানো না। আর এখানে বলেই দিছে আলফাটা কি পরিবর্তনশীল। আলফা যেহেতু পরিবর্তনশীল, এমনও হইতে পারে এটা ফার্স্ট কোয়াড্রেন্টও হতে পারে, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট, যে কোনো কোয়াড্রেন্টই হতে পারে। এই জন্য আমরা র্যান্ডম ভাবে ধরে নিলাম জাস্ট। তো ওই ফরম্যাটে সাজানোর জন্য তোমার রাইট সাইডে কত আনতে হয়? রাইট সাইডে ওয়ান আনতে হয়, আর এক্স আর ওয়াই এর সহগগুলো কত বানাইতে হয়? ওয়ান বানাইতে হয়। শুরুতে পি দিয়ে ভাগ করে দিছো, পি দিয়ে ভাগ করলে এক্স কজ আলফা বাই পি, ওয়াই সাইন আলফা বাই কি পাচ্ছ? পি পাচ্ছ। তো এক্স আর ওয়াই এর সহগ ওয়ান বানানোর জন্য এই কজ আলফাকে কি পি এর নিচে লিখতে পারো না? কারণ কজ আলফা গুণ হয়ে উপরেই তো চলে যাবে। সেম ভাবে সাইন আলফাকেও কি লিখতে পারো? পি এর নিচে লিখতে পারো। তাহলে এই যে এক্স এর নিচের যে টার্ম আর ওয়াই এর নিচের যে টার্মটা, এটাকেই তো তুমি কি বলো? এ বলো আর কি বলো? বি বলো। তাহলে এখানে এ পেয়ে গেছো, বি পেয়ে গেছো, আর এ পয়েন্টটা আমাদের এ কমা জিরো, তাহলে পি বাই কজ আলফা কমা জিরো পাইছো, আর বি পয়েন্টটা কি জিরো কমা বি, জিরো কমা পি বাই সাইন আলফা পেয়ে গেছো। তারপর আমাদের কি বলছে? এ আর বি যেহেতু পেয়ে গেছো, এ বি এর মধ্যবিন্দুর সঞ্চারপথ, এ বি এর মধ্যবিন্দু বের করতে হবে। তো আমি ধরে নিছি এ বি এর মধ্যবিন্দুটা কত? এক্স কমা ওয়াই। তো একটা মধ্যবিন্দু আমরা কিভাবে বের করি? কোন দুইটা বিন্দুর মধ্যবিন্দু বের করার কনসেপ্ট গুলো শুরুতে যে তোমরা পড়ছো, কি করতে হবে? ভুজ যোগ করে দুই দিয়ে ভাগ, কোটি যোগ করে দুই দিয়ে কি ভাগ। তাহলে আমরা এখানে তাই করছি। দেখো, এই মধ্যবিন্দু যে ভুজ এক্স বের করার জন্য এই এ আর বি এর ভুজটা যোগ করছো, তারপরে কি দুই দিয়ে ভাগ করছো। তো তোমার যেহেতু বলছে আলফা পরিবর্তনশীল, ওইটাকে তুমি ভেনিশ করবা। এই জন্য এখান থেকে কজ আলফার ভ্যালুটা বের করতে চাচ্ছ, কজ আলফার ভ্যালুটা বের করবা। এই যে কজ আলফা, এটা বাম পাশে পাঠিয়ে দিছো, এক্সটা কি ডান পাশে পাঠিয়ে দিছো। এই কজ আলফা সমান কি পাইছো? পি বাই টু এক্স, এটা এক নম্বর ইকুয়েশন। সেম ভাবে দেখো, তুমি যখন কোটি বের করবা, কোটি বের করলেও কি হবে? কোটি দ্বয়ের যোগফল ডিভাইডেড বাই কি টু। মধ্যবিন্দুর কনসেপ্ট কি? দুইটা কোটির যোগফল ডিভাইডেড বাই কি টু। তাহলে এখান থেকেও দেখো, তুমি কজ আলফার ভ্যালু যেরকম বের করছো, সাইন আলফার ভ্যালুটা বের করবা। সাইন আলফা এই পাশে পাঠিয়ে দিছো, ওয়াই ডান পাশে পাঠিয়ে দিছো। সাইন আলফা সমান কি পাইছো? পি বাই টু ওয়াই। তো তোমার টার্গেট হচ্ছে আলফাটাকে ভেনিশ করা। আলফাটাকে ভেনিশ করার জন্য যেহেতু এখানে কজ আলফার ইকুয়েশন আছে আর সাইন আলফার ইকুয়েশন আছে, কজ আর সাইন ভেনিশ করার উপায় হচ্ছে কজ স্কোয়ার প্লাস কি আসতে হবে? সাইন স্কোয়ার। কজ স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার হলেও এটা কত হবে? ওয়ান হবে। এই জন্য ওয়ান আর টু তুমি কি স্কোয়ার করে যোগ করে দিছো। এই কজ স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার ওয়ান হয়ে গেছে। আর এটা কি হয়েছে? পি স্কোয়ার বাই ফোর এক্স স্কোয়ার। এটা হয়েছে কি পি স্কোয়ার বাই ফোর ওয়াই স্কোয়ার। এই ভ্যালুটা ওয়ান লিখছো, কজ স্কোয়ার প্লাস সাইন স্কোয়ারের ভ্যালু। আর এখান থেকে দেখো, এই দুইটা থেকে কি পি স্কোয়ার বাই ফোর কমন নেওয়া যায়, কমন নিছি। পরে ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার। পরে এটাকে আবার কি করছো? লসাগু করছো। লসাগু করলে আমাদের প্রমাণটা হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, লাভ ইউ লিখছো। চেঞ্জেবল না বললে ভেনিশ করতে হবে না ভাই। হ্যাঁ, চেঞ্জেবল যেটাকে তোমার বলবে পরিবর্তনশীল, তুমি ওইটাকেই ভেনিশ করবা। কারণ সঞ্চার পথে পরিবর্তনশীল রাশি রাখবো না, এটা হচ্ছে কথা। সঞ্চার পথের চ্যাপ্টার তো অলরেডি তোমরা করে ফেলছো, অনেকগুলো ম্যাথ তো করে আসার কথা। আচ্ছা, ফাতেমা লিখছো থার্ড কোয়াড্রেন্ট। ভাই এখানে কোয়াড্রেন্ট তো বললামই, এখানে তো আমাদের আলফা তো ফিক্স না। আলফা যে কোনো কোয়াড্রেন্টে হইতে পারে, কারণ আলফা যদি তোমার হয়ে যেত 150, তাহলে তোমার কই হয়ে যেত? সেকেন্ড কোয়াড্রেন্ট। আবার যদি আলফা যদি 210 হইতো, তাহলে কই হইতো? থার্ড কোয়াড্রেন্ট। তো আলফা তো আমি জানি না, এই জন্যই আলফা কি করে দিছি? ভেনিশ করে দিছি। তাহলে তো আর কোনো ঝামেলা নেই, আলফা ভেনিশ করে দিব, এটা হচ্ছে আমাদের মেইন টার্গেট। আচ্ছা আচ্ছা, হ্যাঁ রামিম বুঝতে পারছো? আচ্ছা, আশা করি সবাই বুঝতে পারছো এখন। হ্যাঁ, এখানে কথা হচ্ছে যেটা চেঞ্জেবল থাকবে ওটাকে তুমি ভেনিশ করে দিবা। আচ্ছা, তাহলে আমরা সামনে মেতে আগাই। আচ্ছা আচ্ছা, তারপরে দেখো এখানে কি বলছে? দেখাও যে মাইনাস থ্রি কমা বিন্দু হতে এই রেখার উপর অঙ্কিত সকল সরল রেখাকে এই সরল রেখাটা সমদ্বিখণ্ডিত করে। খুব ভালো করে বুঝবা। দেখো, আমাদের শুরুতে একটা সরল রেখা দেওয়া আছে। এই সরল রেখাটা কত? এই যে এক্স মাইনাস টু ওয়াই মাইনাস ফাইভ। আচ্ছা, এটা আমরা যদি লিখে রাখি, এটার ইকুয়েশন দেওয়া আছে হচ্ছে এক্স মাইনাস টু ওয়াই মাইনাস ফাইভ ইকুয়ালস হচ্ছে জিরো। আমাদের বলছে এই বিন্দু থেকে, এই যে মাইনাস থ্রি কমা সিক্স বিন্দু হতে এই রেখাটার উপর আমরা কি করব? অঙ্কিত সকল সরলরেখা। তো আমি এখানে যদি একটা বিন্দু নিই, একটা বিন্দু থেকে মনে করো এখানে আমি একটা
রেখা আঁকতেছি, ঠিক আছে। এই বিন্দুটা কত? বিন্দুটা হচ্ছে -3,6। তো এই যে রেখাটা আঁকছো, এই রেখাটা এখান থেকে এই বিন্দু থেকে এই সরলরেখার উপর তো অসংখ্য রেখা আঁকা যায়। আমি একটা আঁকছি, তুমি চাইলে এদিকে আঁকতে পারবা, এদিকে আঁকতে পারবা, এদিকে আরো অসংখ্য রেখা আঁকতে পারবা। তো আমরা একটা দিয়ে আমরা বুঝাবো যাতে তুমি এমনি বুঝে যাও, কারণ আমাদের চিত্র একটা আঁকলে আমাদের হয়ে যায়। তো এইখান থেকে তুমি দেখুন এই রেখাটা আঁকছো, এই রেখাটা আগের রেখাকে মনে করো এই বিন্দুতে ছেদ করছে, এটা বলে দিলাম কি আলফা কমা বিটা বিন্দুতে ছেদ করছে, এটা আমরা ধরে নিলাম, ঠিক আছে। তো এই যে রেখাটা, এটা তোমার এদিকেও হতে পারে, আর আমি কি বলছি এই পয়েন্টটা যদি উপরে নিতে তাহলে ওই দিকেও হতে পারতো। অসংখ্য রেখা আঁকা সম্ভব না? তুমি চাইলে এখানে কি অসংখ্য রেখা আঁকতে পারবা। এখানে একটা আঁকছো, তুমি চাইলে 100টা রেখা আঁকতে পারবা, আরো বেশি আঁকতে পারবা। তো আমাদের এখানে বের করতে বলছে কি এই বিন্দু থেকে এই রেখার উপর অঙ্কিত সকল সরল রেখাকে এই যে x-2y+5 এই রেখাটা সমদ্বিখণ্ডিত করছে, মানে আমার এই রেখা দ্বারা আমার যে বিন্দু থেকে যে রেখাটা আঁকছো ওইটা সমদ্বিখণ্ডিত হয়ে যাবে। আচ্ছা, আমরা যদি আরেকটা রেখা আঁকি তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। এখানে বলছে আমার এই যে নতুন যে আমরা রেখাটা টানছি, এই -3,6 বিন্দুতে থেকে যে রেখাটা টানছো ওইটা কি আমার এই x-3y+5 x-3y+5 x-2y+5 = 0। এই যে এই রেখা দ্বারা আমার মনে করো এই এবি রেখাটা সমদ্বিখণ্ডিত হয়েছে। এবি রেখাটা এখানে কি হয়ে গেছে? সমদ্বিখণ্ডিত হয়ে গেছে। এটাই বের করতে দেখাইতে বলছে, মানে এবি রেখাটা আমাদের কি হয়েছে x-2y+5 দ্বারা কি হয়েছে? সমদ্বিখণ্ডিত হয়েছে, এটা দেখাইতে বলছে। তো এবি রেখাটা বললামই তো, এদিকে আঁকলেও হতে পারে, এদিকেও হতে পারে। আমার কথা হচ্ছে এবি কে দেখাইতে হবে কি এবিটা সমদ্বিখণ্ডিত হয়েছে কার দ্বারা? x-2y+5 = 0 দ্বারা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আশা করি দেখো আমার কোয়েশ্চনটা বুঝতে পারছো। আমার দেখাইতে হবে এবি রেখাটা x-2y+5 = 0 দ্বারা সমদ্বিখণ্ডিত হয়েছে। তো এটা দেখানোর জন্য আমরা কি করতে পারি দেখো, আমরা এখানে যদি এটা দেখাই এবি রেখার মধ্যবিন্দুটা হচ্ছে সি, যেটা এই রেখার উপর অবস্থিত। কারণ এবি এর মধ্যবিন্দু যদি আমার x-2y+5 = 0 এর উপর অবস্থিত হয়, তাহলেই তো আমি বলতে পারবো এবিটা হচ্ছে এই রেখা দ্বারা সমদ্বিখণ্ডিত হয়েছে। কারণ সমদ্বিখণ্ডিত হলেই তো মধ্যবিন্দু কি হবে? এই রেখার উপরে হবে। কথা বুঝছো? তো আমার দেখাইতে হবে এবি এর যে মধ্যবিন্দুটা, এবি এর যে মধ্যবিন্দুটা এটা হচ্ছে কি সি বিন্দু। এবি এর মধ্যবিন্দুটা সি বিন্দু এই রেখাকে সিদ্ধ করে। কারণ কোনো একটা রেখার উপর একটা বিন্দু থাকলে ওই রেখাটা কি ওই বিন্দু দিয়ে কি হবে? সিদ্ধ হবে। এটাই দেখাবো। আচ্ছা, তো আমার আলফা আর বিটা তো আমি জানি না, তো আমরা আলফা আর বিটা যেহেতু জানি না, আলফা বিটার একটা ভ্যালু আমরা বের করে নিই। কিভাবে বের করব? এই যে আমার যে ইকুয়েশনটা শুরুতে দেওয়া আছে x-2y-5 = 0, আমাদের এই রেখার উপরে আমি পয়েন্ট নিছি কত? আলফা কমা কি বিটা। কোনো একটা রেখার উপরের পয়েন্ট মানে কি ওই পয়েন্ট দিয়ে কি ওই রেখাটা সিদ্ধ। আমাদের আলফা বিটা দিয়ে এই রেখাটা কি হবে? সিদ্ধ হবে। এক্স এর জায়গায় আলফা লিখবা, ওয়াই এর জায়গায় কি লিখবা? বিটা। তাহলে আমরা এখানে যদি আলফা বিটাটা আমরা এই পয়েন্টে বসায় দিই, 1 নম্বর ইকুয়েশনে আমরা যদি ইনপুট দিই, তাহলে আমরা এখানে কি পাচ্ছি? এক্স এর জায়গায় আলফা লিখলে আলফা -2 বিটা -5 = 0। তো এটা বের করে রাখলাম, এটা বের করে রাখছি কারণ আমাদের সামনে এটা ইউজ করতে হবে। তো আমরা যদি এটা দেখি, এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা আমরা সামনে ইউজ করব, ঠিক আছে। সামনে কই ইউজ করবা? তুমি এখানে যখন এ বি এর মধ্যবিন্দু সি বের করবা, এই সিটাকে তো দেখাইতে হবে সিটা যে এই পয়েন্ট এই রেখাকে সিদ্ধ করে। কারণ কোনো একটা রেখার উপরস্থ বিন্দু দেওয়া থাকলে কি ওই বিন্দু দিয়ে তো ওই রেখাটা কি হবে? সিদ্ধ হবে। তো সিটা কি বলছো? সি হচ্ছে কি এ বি এর মধ্যবিন্দু। তো তুমি এটা এখানে ধরে রাখো যে ধরি এ বি এর মধ্যবিন্দু, এ বি এর মধ্যবিন্দু সি, ঠিক আছে। এ বি এর মধ্যবিন্দু আমরা কত ধরলাম? সি। আচ্ছা, আজকে বেশি স্লাইড নাই ভাই। তো আচ্ছা, আলফা বিটাই কেন নেওয়া হলো ভাই? বৈশাখী লিখছো আলফা বিটা না, তোমার যেটা ইচ্ছা তুমি ধরো। এখানে তো তুমি জানো না, আলফা বিটা না ধরো, তুমি ধরো কি, তুমি কি ধরবা? এ বি ধরলা, ওইটাও কোনো সমস্যা না, ঠিক আছে। যে কোনো কিছু ধরতে পারো। আমি জাস্ট এখানে কি একটা আননোন টার্ম ধরে রাখছি আর কি, এটা হচ্ছে কথা। কারণ আমি ওই পয়েন্টটা তো আমি ফিক্স জানি না, কারণ এইটা এই রেখার উপর যে কোনো পয়েন্ট, এটা এখানেও হতে পারে, আবার কি উপরেও হতে পারতো, নিচেও হতে পারতো। কারণ আমি এখানে তো বললাম অসংখ্য রেখা পাইতাম। আমি একটা দিয়ে বুঝলে আমাদের সবগুলো এখান থেকে চলে আসে আর কি। আচ্ছা, তাহলে সি যেহেতু এ বি এর মধ্যবিন্দু, তাহলে সি পয়েন্টটা যদি আমরা বের করি, এ আর বি এর স্থানাঙ্ক দেয়া আছে, এ হচ্ছে -3 6 আর বি কত? আলফা বিটা। তাহলে সি বিন্দুটা কি হবে? আমরা কিভাবে বের করি? ভুজ যোগ করে 2 দিয়ে ভাগ, মানে -3 প্লাস আলফা ডিভাইডেড বাই কি 2। আবার কি কোটি, এই যে 6 আর বিটা যোগ করে 2 দিয়ে ভাগ, তাহলে আমরা কি লিখবো? 6 +
বিটা ডিভাইডেড বাই কি 2। এই যে সি বিন্দু তুমি বের করে ফেলছো। এখন তোমার দেখাইতে হবে সি বিন্দুটা যে এই রেখার উপরেই অবস্থিত এটা দেখাইতে হবে। তুমি তো এখানে চিত্রতে ধরে রাখছো, এখন তোমার এটা তো প্রমাণ করে দেখাইতে হবে। তো প্রমাণ করবা কিভাবে? সি বিন্দুর যে ভুজকুটি পাইছো এটা এক্স আর ওয়াই এর জায়গায় বসাবা। এক্স আর ওয়াই এর জায়গায় বসাইলে লেফট সাইড যদি 0 আসে তার মানে এই রেখাটা কি সিদ্ধ করতেছে। কোনো একটা বিন্দু একটা রেখার উপরে অবস্থিত মানে কি ওই বিন্দুটা লেফট সাইডে বসাইলে লেফট সাইড আর রাইট সাইড কি আসবে? ইকুয়াল আসবে। এটা আমার দেখাইতে হবে। আচ্ছা, হ্যাঁ, প্রত্যয় 10টা 20-এর মাঝে শেষ হয়ে যাবে, সমস্যা নেই। আচ্ছা, তাহলে খেয়াল করো আমরা এটা এখন কই বসাবো? সি পয়েন্টটা আমরা বসাবো। এই যে আমাদের যে ইকুয়েশনটা দেওয়া আছে এই ইকুয়েশনটা আমরা একটু নাম দিয়ে রাখি। প্রথমটা তো 1 নম্বর ইকুয়েশন নিছিলাম, এটা কয় নম্বর ইকুয়েশন নিছিলাম? 1। এটা নিলাম আমার কি 2। ঠিক আছে, সি পয়েন্টটা এখন 2 এর লেফট সাইডে বসাবো। তাহলে সি আমরা বসাবো কই? 2 এর লেফট সাইডে। ঠিক আছে, তাহলে লেফট হ্যান্ড সাইডে আমি কি দেখাবো? লেফট হ্যান্ড সাইডে বসায় দেখাবো এটা ইকুয়ালস টু কি আসবে? 0, কারণ লেফট সাইড আর রাইট সাইড ইকুয়াল হওয়া লাগবে। যদি সি পয়েন্টটা আমার এই রেখাকে সিদ্ধ করে তখন আমি বলতে পারবো এ বিটা কি হয়েছে? এই রেখা দ্বারা কি হয়ে গেছে? সমদ্বিখণ্ডিত হয়ে গেছে। কারণ সি পয়েন্টটাই কি এ বি এর মধ্যবিন্দু। মধ্যবিন্দু দিয়ে সমদ্বিখণ্ডিত হওয়া মানে তো এটা কি সমদ্বিখণ্ডিত হয়েছে। আচ্ছা, আহমেদ রফি লিখছো সি পয়েন্টটা বুঝলাম না, আর 2 দিয়ে ভাগ কেন ভাইয়া? ফাইজা, মধ্যবিন্দু বের করার কনসেপ্ট তো এটাই। মধ্যবিন্দু বের করি কিভাবে? দুইটার প্রান্ত বিন্দু যোগ করে 2 দিয়ে কি করবা? ভাগ করবা। অলওয়েজ তো এটাই কনসেপ্ট। তো তোমরা মধ্যবিন্দুর কনসেপ্টগুলো এদিকগুলো তো একদম ক্লাসের শুরুর বেসিক পড়া ভাইয়া। এটা যদি এ হয় x1 কমা কি y1, আর এটা যদি বি হয় x2 কমা y2। তো এই যে সি পয়েন্টটা এটা যদি মধ্যবিন্দু হয়, ঠিক আছে, মধ্যবিন্দু হলে আমরা এখানে কি জানি? এটা সমান অনুপাতে বিভক্ত হবে না? মধ্যবিন্দু মানে কি সমান অনুপাতে বিভক্ত, মানে m1টাও কত হবে 1, m2টাও কত হবে 1, দুইটা সমান অনুপাতে বিভক্ত হয়। তাহলে এটা তুমি যদি এই যে আলফা কমা বিটা ধরো, ঠিক আছে, তখন তোমার এই যে দেখো আলফা সমান কি আসবে? এই যে m1 m2 যেহেতু 1, তাহলে 1 ইন্টু x2 প্লাস 1 ইন্টু x1 ডিভাইড বাই কি 1 প্লাস 1। এখান থেকে কি পাবা? x1 প্লাস x2 ডিভাইড বাই কি 2। আর সেম ভাবে তুমি বিটা বের করলেও কি পাবা? y1 প্লাস y2 ডিভাইডেড বাই কি 2। তো মধ্যবিন্দু অলওয়েজ কি হবে? দুইটার প্রান্ত বিন্দুর যোগফল ডিভাইড বাই 2। আচ্ছা, LHS কি ভাই? লেফট হ্যান্ড সাইড। এটা হচ্ছে কি লেফট হ্যান্ড সাইড। ম্যাথে প্রমাণ করার সময় লিখো না লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড, কারণ তোমার এই যে 2 নং সমীকরণের লেফট হ্যান্ড সাইড কি x মাইনাস 2y প্লাস 5। তুমি প্রমাণ করে দেখাবা এই সি পয়েন্ট দিয়ে এটা সিদ্ধ করে, মানে লেফট সাইডটাও কি আসবে? 0 আসবে। এই যে লেফট সাইডটা কি আছে? x মাইনাস 2y আর কি আছে আমাদের? প্লাস 5। তো এখন এখানে দেখো এই যে এই এক্স আর ওয়াই কে রিপ্লেস করবা কি সি পয়েন্টের ভুজকুটি দিয়ে, কারণ এটাই তো তোমার দেখাইতে হবে যে সি পয়েন্টটা এই রেখাকে সিদ্ধ করে। তাহলে লিখো এখানে হবে কত? -3 প্লাস আলফা ডিভাইড বাই 2। এখানে -2, ওয়াই এর ভ্যালু কত পাইছো? 6 প্লাস বিটা ডিভাইড বাই 2 প্লাস 5। তো এখন লসগু করে দাও। লসগু করলে আমাদের পুরোটা লসগু কত? এটা নিচেও 2, এটা নিচেও যেহেতু 2 আছে, লসগু তো আমাদের 2 এই। তাহলে এখানে -3 প্লাস আলফা, আর এই -2 দিয়ে এটা গুণ হয়ে গেলে -12, আর এই বিটা গুণ হয়ে গেলে কি -2 বিটা। আর এখানে যেহেতু লসগু করছো এটার নিচে তো 1 আছে, তো লসগু করলে এটা কত হয়ে যাবে? +10 হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, তারপরে দেখো ভাইয়া এখানে তাহলে কত আসতেছে? 2। আর এখানে এই যে আমি যদি লিখি আলফা -2 বিটা, আর আমাদের কনস্ট্যান্ট কত হচ্ছে? -3 আর -12 কত? -15 প্লাস 10 করলে কত পাবা? -5। তাহলে দেখো এই যে আলফা -2 বিটা -5, এটার ভ্যালুই তুমি এই যে এখানে 0 পাইছিল না? তো আমি তো এটাই বলছিলাম এটার ভ্যালু যে আমরা পরে ইউজ করব, কারণ আলফা বিটার ভ্যালু তো আমি জানি না, এই সম্পর্কটা এখানে ইউজ করতেছি। আলফা -2 বিটা -5 ইকুয়ালস টু কি 0। তাহলে এখানে 0/2, এটা কত হয়ে যাচ্ছে? 0। তাহলে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড, এই যে রাইট হ্যান্ড সাইডেও কত আছে? 0 আছে। তো লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু কি হচ্ছে? রাইট হ্যান্ড সাইড। দ্যাট মিনস আমাদের কি এই সি পয়েন্টটা এই রেখাকে স্যাটিসফাই করছে, মানে কি সি যেহেতু এবি এর মধ্যবিন্দু, তার মানে এবি রেখাটা কি x-2y প্লাস 5 দ্বারা কি হয়ে গেছে? সমদ্বিখণ্ডিত হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে লাস্টে লিখে দিব অতএব এবি রেখা, ঠিক আছে, আমাদের 2 নং রেখা দ্বারা সমদ্বিখণ্ডিত হয়েছে। সমদ্বিখণ্ডিত হয়। ঠিক আছে, এটাই আমাদের দেখাতে বলছে। ঠিক আছে, তো আমরা কি লিখবো? দেখানো হলো বা শোট।
ঠিক আছে। আচ্ছা আচ্ছা, দেখো শুরু থেকে আমি আবার রিক্যাপ করতেছি, ঠিক আছে। তো আমাদের যেহেতু আজকে স্লাইড কম, আমি আবার একটু রিক্যাপ করতেছি। দেখো এখানে কি বলছে, দেখাও যে -3,6 বিন্দু হতে x-2y-5 রেখার উপর অঙ্কিত সকল রেখা। দেখো এই বিন্দু থেকে এই যে এই রেখাটার উপর যে রেখা টানবো, দেখো -3,6 হতে x-2y-5 এটার উপর যতগুলো রেখা তুমি টানবা, এদিকে টানতে পারো, এদিকে টানতে পারো, এদিকে টানতে পারো, ঠিক আছে। আমি বললাম যতগুলো রেখায় টানবা, এই সবগুলো রেখা কি হয়ে যাবে, x-2y+5 = 0 দ্বারা কি হয়ে যাবে, সমদ্বিখণ্ডিত হবে, এটা দেখাইতে বলছে। ঠিক আছে, তো আমরা কি করলাম, ফার্স্টে এ পয়েন্ট তো দেয়াই আছে, এই রেখার উপর যে রেখাটা টানছো এটার পয়েন্টটা ধরে নিলা কি আলফা বিটা, কারণ আলফা বিটা তো উপরে হইতে পারতো, আমি জানি না, এই জন্য কি র্যান্ডম একটা ভ্যালু তুমি ধরে নিলা, ঠিক আছে, আলফা আর কি বিটা। তো তুমি কি দেখাবা, এ বি এর মধ্যবিন্দু যে সিটা এই রেখার উপরে অবস্থিত, তাইলেই তো সমদ্বিখণ্ডিত হবে, ঠিক আছে, কারণ মধ্যবিন্দু যেহেতু এই রেখার উপর অবস্থিত, তাইলে বোঝাই যাচ্ছে এই এ বি রেখাটা এই রেখা দ্বারা কি হচ্ছে, সমদ্বিখণ্ডিত হয়েছে, এটাই আমার দেখানো টার্গেট। তো এটার জন্য আমি কি করছি, যেহেতু আলফা বিটার ভ্যালু জানি না, শুরুতে আলফা বিটার একটা সম্পর্ক বের করছি, কই থেকে, আলফা বিটা তো এই এক রেখার উপর অবস্থিত, একের এক্স এর জায়গায় আলফা, ওয়াই এর জায়গায় বিটা লিখে ফেলছি, কারণ একটা রেখার উপর অবস্থিত হলে এটা তো সিদ্ধ করে। তাহলে তুমি এখানে কি পাইছো, আলফা -2 বিটা -5 = 0 একটা ভ্যালু পাইছো। এখন তোমার টার্গেট হচ্ছে এ বি এর মধ্যবিন্দুটা বের করা। তো এ বি এর মধ্যবিন্দু কত ধরছো, সি। তো মধ্যবিন্দু কিভাবে বের করি, দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ, ভুজ যোগ করে 2 দিয়ে ভাগ, কোটি যোগ করে 2 দিয়ে ভাগ, এটা বের করছি। এই যে সি পয়েন্টটা পাইছো, এই মধ্যবিন্দুটা তোমার যদি এই রেখাকে সিদ্ধ করে, তাহলেই তো তুমি বলতে পারবা আমার এই x-2y-5 রেখাটা কি করতেছে, এবি রেখাকে সমদ্বিখণ্ডিত করতেছে। তো এই জন্য সিদ্ধ করার জন্য তুমি কি করছো, সি বিন্দুটা আমার এই যে x-2y+5 এটার বাম পাশে বসায় দিছো, কারণ ডান পাশে কত আছে, 0, তুমি দেখাবা এখান থেকে বাম পাশ থেকেও 0 আসবে। তো এটা বসানোর পরে তুমি এটা লসাগু করছো, লসাগু করার পরে কি আসছে, আলফা -2 বিটা -5, যেটার ভ্যালু 0, তুমি বসায় দিলে 0/2, এটা কত, 0, মানে রাইট সাইডের সমান আসছে। তার মানে সি বিন্দুটা, মধ্যবিন্দুটা যেহেতু এই রেখার উপর অবস্থিত, তার মানে বলা যায় আমাদের এ বি রেখাটা কি x-2y+5 = 0 রেখা দ্বারা সমদ্বিখণ্ডিত হয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আশা করি বুঝতে পারছো, রিপিট করলাম, আশা করি এখন বুঝতে পারছো। জিরো কেমনে আসে ভাই, এখানে জিরো কেমনে আসে, এই যে এখানে খেয়াল করো ভাই, জিরো তো এই যে এখানে তুমি তো শুরুতে এটা বের করে রাখছো, কারণ আলফা বিটার তো এক রেখার উপরে অবস্থিত, আলফা -2 বিটা -5, এই যে এটার ভ্যালু তোমার জিরো না। তো তুমি যখন এখানে জিরো বসাইছো, 0/something তো জিরোই হবে, ঠিক আছে, তার মানে এটা তো রাইট সাইডের সমানই আসছে, কারণ আমার রাইট সাইডে কত আসতেছে, 0, ঠিক আছে। হ্যাঁ বুঝতে পারছো, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, সামনে আগাই তাহলে। তো পরে খেয়াল করো, আমাদের এখানে বলছে 3টি সরলরেখার সমবিন্দু হওয়ার শর্ত, ঠিক আছে, 3টা সরলরেখার সমবিন্দু। তো 3টা সরলরেখা আমরা যদি সমবিন্দু বলি, তো এখানে কনসেপ্টটা কি বলছে, 3টা সরলরেখা সমবিন্দু মানে এই এরকম একটা সরলরেখা নিলাম, ঠিক আছে, আর এদিকে আরেকটা সরলরেখা নিলাম আমরা। তো এদিকে আরেকটা সরলরেখার পরে এরকম আরেকটা সরলরেখা যদি নাও, আমরা এদিকে যদি আরেকটা সরলরেখা নিই, এদিকে যদি আরেকটা সরলরেখা নিই, তিনটাই বলছে আমাদের কি সমবিন্দু, ঠিক আছে। সমবিন্দু মানে কি, তিনটাই সেম পয়েন্ট দিয়ে পাস করতেছে, ঠিক আছে, তিনটা হচ্ছে আমাদের কি সেম পয়েন্ট দিয়ে পাস করতেছে। তো তিনটা যদি সেম পয়েন্ট দিয়ে পাস করে, দেখো এটার যে ইকুয়েশনগুলো, তিনটা ইকুয়েশন যদি তুমি এইভাবে লিখো, a1x প্লাস b1y প্লাস c1 = 0, এটা হবে কি a2x প্লাস b2y প্লাস c2 = 0, এটা হচ্ছে কি a3x প্লাস b3y প্লাস c3 = 0, ঠিক আছে। তাহলে তুমি এখানে কি করতে পারো, দেখো দুইটা পদ্ধতি বলে দিচ্ছে, যে কোনো দুইটি রেখার ছেদবিন্দু বের করবা, কারণ দুইটা রেখার ছেদবিন্দু তো আমরা ওই যে ক্যালকুলেটরে সলভ করলেই পেয়ে যাই। তৃতীয় সরলরেখার সমীকরণ উক্ত ছেদবিন্দু দিয়ে কি হবে, সিদ্ধ হবে, কারণ দুইটার যে ছেদবিন্দু পাবা, এই যে ছেদবিন্দুটা পাইছো, এটা মনে করো এক্স, এই ছেদবিন্দুটা তুমি যদি বের করো, এই ছেদবিন্দুটা বের করলে এই দুইটার ছেদবিন্দু কি করবে, আমার তৃতীয় রেখাকেও সিদ্ধ করবে। এটা কার জন্য, এটা তুমি এমসিকিউ এর জন্য এই প্রসেসটা ইউজ করবা, ঠিক আছে। আর যদি তোমাকে রিটেনে দিয়ে দেয়, তখন তুমি কি করবা, এই এক্স এবং ওয়াই এর যে সহগ আর যে ধ্রুবপদ আছে, এগুলা দিয়ে তুমি নির্ণায়ক বের করে দেখাবা কি, 0 হবে। তিনটা রেখা সমবিন্দু হলে সহগগুলোর নির্ণায়কের মান কত হয়, 0। এটা কিসে ইউজ করবা, এটা হচ্ছে রিটেনে ইউজ করবো, ঠিক আছে, এটা আমরা রিটেনে ইউজ করব। আচ্ছা, না এটা একদম সহজ রাফি, এটা একদম সহজ, এটা কঠিন কিছু না। এই যে এখানেই দেখো, এ এর মান কত হলে 3x + 2y - 5 = 0,
এক্স প্লাস 4y মাইনাস 9 ইকুয়ালস টু 0 আর এক্স প্লাস 2y মাইনাস 7 ইকুয়ালস টু 0 রেখাতই সমবিন্দু। তো সমবিন্দু বললেই তুমি কি করবা, যে দুইটা রেখা ডিরেক্ট দেওয়া আছে ওইটা সলভ করে ফেলবা, আর কনস্ট্যান্টগুলো ডান পাশে রাখবা। ক্যালকুলেটরে আমাদের কনস্ট্যান্ট কই থাকে, ডান পাশে। তাহলে এটা যদি লিখো 3x প্লাস 2y, এই যে -5 ওই পাশে যায় কি হয়ে যাবে, +5। আর সেকেন্ড যে রেখাটা x প্লাস 2y মাইনাস 7, এটা এই -7 ওই পাশে পাঠিয়ে দাও। তাহলে এটা কি হয়ে যাবে, -7 ওই পাশে যায় +7। এই দুইটার ছেদবিন্দু বের করো। ঠিক আছে, ছেদবিন্দু আমরা কিভাবে বের করবো, ক্যালকুলেটরে বের করবো। তো ছেদবিন্দু আমরা ক্যালকুলেটরে বের করে ফেললি। আচ্ছা, তো এই যে এখানে দিবা লিখছো, রাইসা লিখছো, আবার বলেন। এই যে এখানে তো এই যে আমরা আবার দেখাচ্ছি, দেখো দুইটার ছেদবিন্দু বের করতেছি, এটা দেখলেই বুঝে যাবো। দেখো এখানে ছেদবিন্দু কত, 3, 2, 5 আর 1, 2, 7। এটার ছেদবিন্দুটা আস্তে আস্তে দেখো -1, হচ্ছে 4। আচ্ছা, তো এখন দেখো চিত্র খেয়াল করো, চিত্র খেয়াল করলে বুঝে যাবা। তো এখানে আমাদের যে দুইটা রেখা বলে দিছে, এই দুইটা রেখা যে সমাধান করছি, মনে করে এটা একটা রেখা, এই রেখাটা হচ্ছে আমাদের কত, 3x প্লাস 2y ইকুয়ালস টু 5 রেখাটা। ঠিক আছে, আরেকটা রেখা তুমি কত নিছো, আরেকটা রেখা নিচ্ছ হচ্ছে এই যে x প্লাস 2y ইকুয়ালস টু কত, 7। তো এই দুইটা সলভ করলে এই ছেদবিন্দু পেয়ে গেছো। এই ছেদবিন্দুটা কত পাইছো তুমি, -1,4। ঠিক আছে, তো এখন আমার বলছে কি, তৃতীয় রেখাটাও সমবিন্দু, মানে একই বিন্দু দেওয়া যাচ্ছে। তৃতীয় রেখাটা কত, এক্স প্লাস 4y মাইনাস 9, ওই রেখাটাও আমার সেম বিন্দু দেওয়া যাচ্ছে। তাহলে তোমার তৃতীয় যে রেখাটা, এটা যদি এই বিন্দু দেওয়া যায়, এই যে এক্স প্লাস 4y মাইনাস 9, এই রেখাটাও যেহেতু আমাদের এই সেম বিন্দু দেওয়া যাচ্ছে, তার মানে এখন কি বলতে পারো, এই -1,4 বিন্দু দেওয়া তো আমাদের কি এক্স প্লাস 4y মাইনাস 9 রেখাটাও সিদ্ধ হবে, কারণ কোন রেখার উপরস্থ বিন্দু দেওয়া তো ওই রেখা তো সিদ্ধ হয়। তো তুমি এখানে কি এক্স এর জায়গায় -1, ওয়াই এর জায়গায় কি লিখবা, 4। তাহলে এটাই, এই কাজ করলেই আমাদের এর ভ্যালু চলে আসবে, এক্স প্লাস 4y মাইনাস 9 ইকুয়ালস টু 0। এটারে আমি কত দিয়ে সিদ্ধ করবো, -1,4 বিন্দু দিয়ে আমরা সিদ্ধ করে দিব। তো -1,4 দিয়ে সিদ্ধ করলে a ইন্টু কত আসছে, -1 প্লাস 4 ইন্টু 4 মাইনাস 9 ইকুয়ালস টু কত, 0। তাহলে এখানে পাচ্ছ -a প্লাস 16 মাইনাস 9 ইকুয়ালস টু কত, 0। তাহলে a ওই পাশে যায় প্লাস হয়ে যাবে, আর এখানে 7 ইকুয়ালস টু কত, a। দ্যাট মিনস a এর ভ্যালু কত, 7। এটাই অ্যান্সার। ঠিক আছে, একদম সিম্পল। দুইটা রেখা দেয়া থাকবে, ওইটা সলভ করবা, তৃতীয় রেখাটা কি সিদ্ধ করে দিব। হ্যাঁ, ক্যালকুলেটরে ভাইয়া কিভাবে করবা, ক্যালকুলেটরে তো তুমি ক্যালকুলেটর এগুলা কি, ক্যালকুলেটর সবারই মোডে যায় দেখবা ইকুয়েশন আছে, ইকুয়েশনের প্রথম ইকুয়েশনটাই তোমার হচ্ছে এটার ফরম্যাট। আচ্ছা, ছেদবিন্দু কিভাবে বের করলেন ভাইয়া, ছেদবিন্দু তো বললামই, ছেদবিন্দু তুমি কি করছো, ক্যালকুলেটরে বের করছো, অথবা তুমি কি যে সমাধান করতে পারো না, ক্লাস 8-এ যে পড়ছিলাম আমরা প্রতিস্থাপন অপনয়ন পদ্ধতি, তুমি দুইটারে সমাধান করবা, দুইটা আননোন যেহেতু সমাধান করলে কি তুমি ছেদবিন্দুটা পেয়ে যাবা। তো এখন তো আমরা ক্লাস 8-এ নাই, আমরা ইন্টারমিডিয়েটে পড়ি। তো এই টাইপের ছেদবিন্দুগুলো তুমি কি ক্যালকুলেটরে সলভ করবা, কারণ ক্যালকুলেটর তো তোমার এলাও, মোডে যায় ইকুয়েশনে যাবা, সলভ হয়ে যাবে। আচ্ছা, তো আবারও বলতেছি, দেখো যে তিনটা রেখা দেওয়া থাকবে, তিনটার মাঝে দুইটা যখন ডিরেক্ট পাবা, ওই দুইটারে সলভ করে ফেলবা। এখানে ডিরেক্ট দুইটা, কোন দুইটা, আমাদের এটা আর এটা কিন্তু ডিরেক্ট দেওয়া আছে। ঠিক আছে, মানে এখানে কোনো আমাদের কি আননোন কিছু নাই। তো এই দুইটা আমরা কি করছি, আলাদা করে লিখে ছেদবিন্দুটা বের করছি। তো তৃতীয় রেখাটাও যেহেতু ছেদবিন্দু দিয়ে পাস করতেছে, তৃতীয় রেখাটাকেও তুমি ওই ছেদবিন্দু দিয়ে কি করে দিবা, সিদ্ধ করে দিবা, তাহলে এর ভ্যালু চলে আসবে। আচ্ছা, হ্যাঁ আজকে ক্লাস আগে শেষ করবো ভাইয়া, তাহলে সামনে আগে দেখো, এটাও সেম ম্যাথ। 3x প্লাস 5y মাইনাস 2 ইকুয়ালস টু 0, 2x প্লাস 3y ইকুয়ালস টু 0, ax প্লাস by প্লাস 1 ইকুয়ালস টু 0 রেখাত্রয় সমবিন্দু। এই যে আবারও বলছে কি সমবিন্দু, মানে একই বিন্দু দেওয়া যায়। বলছে এ বি এর সম্পর্ক, কারণ এ আর বি এর সম্পর্ক বের করার জন্য তুমি আগে কি করবা, এই দুইটার কি ছেদবিন্দু বের করবা আগের মতোই। দেখো 3x প্লাস 5y, এই যে -2 ওই পাশে গেলে কি হয়ে যাবে, +2। আবার আরেকটা রেখা কত আছে আমাদের, 2x প্লাস 3y ইকুয়ালস টু কত, 0। এই দুইটার ছেদবিন্দু। ঠিক আছে, ছেদবিন্দু বের করে আমরা 3 নম্বর যে রেখাটা আছে ওইটারে সিদ্ধ করে দেবো, কারণ ছেদবিন্দু দিয়ে তো তিনটা রেখা যাবে। তাহলে ছেদবিন্দু আগের মতো ক্যালকুলেটরে সলভ করো, 3, 5, 2, 2, 3, 0 ক্যালকুলেটর বসাইলাম। তাহলে এখানে আসতেছে হচ্ছে -6, আর তোমার এটা আসতেছে কত, 4। ঠিক আছে, তো ছেদবিন্দু যেটা পাইছো এটাকে আমরা কি এখন তৃতীয় রেখার সমীকরণকে সিদ্ধ করাই দিব। তৃতীয় রেখাটা কত দেয়া আছে, ax প্লাস by প্লাস 1 ইকুয়ালস টু কি, 0। তাহলে এখানে আমাদের এই ভ্যালুটা বসাই দেব,
-4, 6 এটা যদি বসাও এখানে কি আসবে a ইন্টু -6 প্লাস b ইন্টু 4 প্লাস 1 ইকুয়ালস টু কত 0। তো এটা যেহেতু -6 এ আসতেছে -6 এ প্লাস কি 4b প্লাস 1 ইকুয়ালস টু 0। এখানেও তুমি আনসার রাখতে পারো চাইলে, যেহেতু এ বি এর সম্পর্ক চাইছে এখানেও রাখতে পারো, অথবা কি মাইনাস দিয়ে গুণ করে দাও। মাইনাস দিয়ে গুণ করলে এটা কি হবে 6 এ মাইনাস কি 4b মাইনাস 1 ইকুয়ালস টু কি 0। যেখানে আনসার রাখো একটা রাখলেই হবে, কারণ এ আর বি এর সম্পর্ক আমরা পেয়ে গেছি। হ্যাঁ, জায়মা লিখছো ছেদবিন্দু কেমনে বের করলেন ভাই? আবারও বলতেছি, ছেদবিন্দু বের করার জন্য তুমি কি এই দুইটা ইকুয়েশন সমাধান করবা। দুইটা ইকুয়েশন সমাধান করার জন্য ক্লাস 8 পড়ছো কি প্রতিস্থাপন অপনয়ন পদ্ধতি লিখে করার প্রসেস, অথবা তুমি কিভাবে করবা ক্যালকুলেটরের সমাধান করবা। ক্যালকুলেটরে তোমার যে ইকুয়েশন আছে ইকুয়েশনে গেলেই দেখবে এরকম দুইটা ইকুয়েশন চলে আসবে। দুইটা ইকুয়েশনে জাস্ট এই যে এক্স আর ওয়াই সহগগুলো দিবা আর ধ্রুবপদগুলো দিবা, তাইলে ছেদবিন্দু চলে আসবে। এগুলো তো তোমাদের 9-10 থেকে শিখে আসতেছো ছেদবিন্দু, ওইটাই তো করলাম। 6, -4 হবে না যে লিখছো সে ভাই যায় এই রাইসা। তোমার ক্যালকুলেটরে কনস্ট্যান্ট কিন্তু ডান পাশে থাকে। কনস্ট্যান্ট কোন পাশে থাকে? ডান পাশে। কনস্ট্যান্ট তোমার এখানে যে বাম পাশে আছে তুমি কিন্তু এখানে -2 ইউজ করছো, কারণ কনস্ট্যান্ট ক্যালকুলেটর কোন পাশে থাকে? ডান পাশে। এই জন্য ক্যালকুলেটরের জন্য ডান পাশে কনস্ট্যান্টটা নাও, তাহলে ঠিক হয়ে যাবে। এই জন্য উল্টাপাল্টা হয়েছে। আচ্ছা, তাহলে সামনে আগে এটা তোমাদের কুইজ, তোমরা এখানেও সেম ভাবে করো। দুইটা ছেদবিন্দু বের করে এটাকে কি সিদ্ধ করে পি এর মানটা বের করো। তো তোমরা ট্রাই করো, ঠিক আছে? 1 মিনিট টাইম আমাদের, আমরা কুইজটা লঞ্চ করে দিচ্ছি। আচ্ছা, শায়রি একটা লিখছো, বুঝতে পারছো? হ্যাঁ, না না দিবা, এই অধ্যায়ের শেষ ক্লাস না, আমাদের আরো ক্লাস আছে। এই অধ্যায়ের উপর অনেকগুলো ক্লাস তোমাদের। ফাতেমা ইএস 991 হবে। হ্যাঁ, এটা তো আরো বেশি হবে। ইএস 991 তো তোমার অনেক বেশি পাওয়ার। আমার 100 থাকলেই হয়ে যায় এগুলো। দুইটা ছেদবিন্দু বের করো। এখানে যে এই যে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু কত 6, এখানে কি আছে এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু কত -2। এই দুইটার ছেদবিন্দু বের করো। এটা ক্যালকুলেটর ছাড়াও তো মুখেও করা যায়, যে প্রতিস্থাপন অপনয়ন পদ্ধতিতে করছো। অপনয়ন পদ্ধতি কি? যোগ করে তুমি একটা ভেনিশ করে দিতে, এটা যোগ করলেই তো তুমি ভুজ পেয়ে যাও, মানে এক্স এর ভ্যালু পেয়ে যাও, আবার বসায় দিলে কি ওয়াইটাও পেয়ে যাও। রাফি লিখছো সিডাব্লিউ। হ্যাঁ, সিডাব্লিউ দিয়েও হবে ভাই, সিডাব্লিউ তো ভালো ক্যালকুলেটর আমাদের। আচ্ছা, তোমরা অনেকেই ভুল আনসার দিচ্ছ। হ্যাঁ, এমএস দিয়েও হয় ভাই। আমার আমি কি বললাম, তোমার 100 এমএস যেটা আমরা ক্লাস 9-10 ইউজ করে আসি ওইটা দিয়েও হয়। তোমরা অনেকেই ভুল আনসার দিচ্ছ, এটা ভুল আনসার কেন দিচ্ছ? ও আচ্ছা, এখানে তোমার কি বলছে সমরেখো ভাইয়া, এখানে কিন্তু একটু ভুল হয়েছে। এটা সমবিন্দু হবে, ঠিক আছে? এটা সমবিন্দু হবে, ঠিক আছে? এটা প্রিন্টিং মিস্টেক ভাইয়া, এটা সমবিন্দু হবে। হ্যাঁ, তোমরা যারা কারেক্ট আনসার দিছো, আর যদি ওইটার জন্য কেউ ভুল করো, এটা হচ্ছে আমাদের প্রিন্টিং মিস্টেক ছিল, আমরা খেয়াল করিনি। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা দেখো পোলটা এন্ড করে দিই, আমাদের অনেকক্ষণ হয়ে গেছে, পোলটা এন্ড করে দিই। তো পোলটা যদি এন্ড করে দিই, দেখো আমাদের যে সলভটা, এটা যদি আমরা একটু দেখি। আচ্ছা, তো এটার যদি ছেদবিন্দু বের করো, দেখো এটা ছেদবিন্দু বের করলে আমাদের ছেদবিন্দুটা কত আসবে? তুমি ক্যালকুলেটরে সলভ করে ফেলো। আমাদের ক্যালকুলেটরে সলভ করলে এখানে আমাদের কি আসতেছে 1 1 6 1 -1 1 -1 -2। তাহলে এটা আসতেছে ছেদবিন্দু হচ্ছে 2 আর 4, 2,4, ঠিক আছে? এই যে 2,4 এটা কোথায় বসাবা? এই যে px -y প্লাস 13 ইকুয়ালস টু 0। এটা যদি 2,4 দিয়ে স্যাটিসফাই করো, তাহলে এখানে কি আসবে p ইন্টু 2 -4 প্লাস 13 ইকুয়ালস টু হচ্ছে 0। তাহলে এখানে পাচ্ছ 2p প্লাস 9 ইকুয়ালস টু হচ্ছে 0। দ্যাট মিনস এখান থেকে 2p এর ভ্যালু হচ্ছে -9, p এর ভ্যালু কত পাচ্ছ -4.5, ঠিক আছে? তো আমাদের আনসার হচ্ছে এ। তোমরা বেশিরভাগ আনসার দিচ্ছ হচ্ছে আমাদের, আচ্ছা তোমরা বেশিরভাগই আনসার দিচ্ছ এটা, তো আমাদের আনসার হচ্ছে এ। তোমরা বি আনসার দিচ্ছ অনেক অনেক বেশি। আচ্ছা, সবার আগে আনসার করছো হচ্ছে প্রিয়ন্তিকা, তারপর সিয়াম, তারপর ইমন, লাবিবা, মার্জিয়া, আয়শা, আশাদুল, রাফিন, বুশরা, দিবা। তোমরা 10 জন সবার আগে আনসার করছো।
থ্যাংক ইউ সবাইকে, আর বাকি যারা কারেক্ট আনসার করছো তাদেরকেও থ্যাংক ইউ। তো আমরা সামনে আগাই। আচ্ছা আচ্ছা ভাই, আমাদের পরীক্ষায় ক্যালকুলেটর ইউজ করা যায়, তো ছেদবিন্দু ক্যালকুলেটর বের করতে পারবো, সমস্যা নেই। আচ্ছা পরে আগাও। দেখো এখানে কি বলছে, দুইটা সরলরেখা সমান্তরাল হওয়া শর্ত। দুইটা সরলরেখা কি হবে? সমান্তরাল। দুইটা সরলরেখা সমান্তরাল, দেখো এই যে এখানে চিত্র আঁকা আছে, এই সরলরেখা আর এই সরলরেখা সমান্তরাল। তো সমান্তরাল হইলে দেখো দুইটার তো এক্স অক্ষের উৎপন্ন কোণ সেম। তো এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ যদি সেম হয়, আমরা ঢাল কাকে বলে শিখছি? ঢাল হচ্ছে এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণের টেন থিটা। এক্স অক্ষের ধনাত্মক দিকের উৎপন্ন কোণের টেন থিটাকে আমরা কি বলি? ঢাল। এইটা আর এটা যেহেতু সেম, তাহলে দুইটার ঢালও কি হবে? সেম। তাহলে m1 m2 কি হবে? টেন থিটা। দুইটার ঢাল কি হবে? সেম হবে। ঢাল অলওয়েজ কি হবে? সমান্তরাল রেখায় সেম হবে। ঠিক আছে, কারণ দুইটার উৎপন্ন কোণ কি হবে? সেম হবে। তো উৎপন্ন কোণ সেম হলে টেন থিটার ভ্যালু যেহেতু সেম, ঢালও সেম। আচ্ছা, তো আমাদের শুরুতে আরেকটা জিনিস একটু যদি দেখে রাখি, আমরা একটা রেখা যদি এরকম লিখি প্লাস সি ইকুয়ালস টু জিরো, তো আমরা আমাদের সরলরেখার যে সাধারণ সমীকরণটা, সাধারণ সমীকরণ কার সাথে কম্পেয়ার করি? সাধারণ সমীকরণটা হচ্ছে আমাদের y ইকুয়ালস টু কি? mx প্লাস সি। এখানে তো এমটা কি? আমাদের ঢাল। তাহলে এই যে রেখাটা আছে ওই ফরম্যাটে লিখে আমি দেখি আসলে ঢালটা আসলে কি আসতেছে। তো তোমার এইখানে y এক পাশে রাখো, বাকি সব অন্য পাশে নিয়ে যাও। তাহলে b1y ইকুয়ালস টু তুমি কি পাচ্ছ? মাইনাস a1x মাইনাস কি? c1। ঠিক আছে, তো এখান থেকে আমরা b1 দিয়ে যদি ডিভাইড করে দিই, y ইকুয়ালস টু পাচ্ছি মাইনাস a1 বাই b1 x মাইনাস c1 বাই b1। তো এটা তুমি যদি আগের ইকুয়েশনের সাথে কম্পেয়ার করো, মাত্র যেটা লিখছো এটার সাথে যদি কম্পেয়ার করো, y ইকুয়ালস টু mx প্লাস c, তাহলে এখানে এই এই পার্টটাই তো আমার m। তাহলে m সমান কত পেছো? m পাচ্ছ হচ্ছে কত? এটা যদি m1 লিখি, এটাও m1 লিখলে m পাচ্ছি হচ্ছে আমরা মাইনাস a1 বাই কি? b1। এই যে a1টা, এই a1টা আমার মেইন ইকুয়েশনে কই ছিল? মেইন ইকুয়েশনে কই ছিল? x এর সহগ। তাহলে আমরা যে কোনো একটা ইকুয়েশন যদি এই ফরম্যাটে থাকে a1x প্লাস b1y প্লাস c1, তখন আমরা কি লিখব? মাইনাস x এর সহগ ডিভাইডেড বাই কি? y এর সহগ। এটা দিয়ে আমরা একটা সরলরেখার ইকুয়েশনের ঢাল ডিরেক্ট বের করে ফেলবো, কারণ তুমি বারবার তো তুমি এই ফরম্যাটে সাজাবা না, y ইকুয়ালস টু mx প্লাস c, বারবার তো এটা সাজাবা না। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে দেখো, এখানে আমরা যেটা দেয়া আছে এটা যদি আমরা এইভাবে বের করি, প্রথমটার ঢাল যদি বের করো, দেখো প্রথমটার ঢাল কত? এই যে এটার ঢাল যদি তুমি বের করতা m1, এখানে এই যে মাইনাস x এর সহগ কত? a1, আর y এর সহগ কত? b1, এটা লিখলা। আর এটার ঢাল যদি তুমি বের করো m2, তাহলে এখানে কি লিখবা? মাইনাস a2 বাই কি? b2। তো আমাদের শুরুতে যেটা বলছে সমান্তরাল রেখার ঢাল তো সমান, তো m1 ইকুয়াল টু m2, তাহলে এখানে কি পাচ্ছ? a1 বাই b1 ইকুয়ালস টু মাইনাস a2 বাই কি? b2। বোথ সাইড থেকে আমাদের কি হয়ে যাচ্ছে? এই মাইনাস মাইনাস কাটা চলে যাচ্ছে। তো ফাইনালি আমরা যেটা পাচ্ছি, দেখো এই ফরম্যাটে আনার জন্য a গুলা সেম পাশে রাখো, b গুলা সেম পাশে নাও। a1 বাই a2 ইকুয়ালস টু কি? b1 বাই b2। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি দেখলাম? a1 বাই a2 b1 বাই b2 যদি সেম হয় তখন আমরা কি বলবো? সরলরেখা সমান্তরাল। ঢাল তো সেম হবে, ঢাল সেম হলে কি হবে? a1 বাই a2 ইকুয়ালস টু কি হবে? b1 বাই b2 হবে। এটাই বলছে, যে এখানে বলছে প্রথম সমীকরণে x এর সহগ, দ্বিতীয় সমীকরণে কি? x এর সহগ। এই যে a1টা হচ্ছে প্রথম সমীকরণের x এর সহগ, আর a2টা কি? আমাদের দ্বিতীয় সমীকরণে x এর সহগ, ইকুয়ালস টু কি? প্রথম সমীকরণের y এর সহগ এই যে b1, আর দ্বিতীয় সমীকরণের y এর সহগ হচ্ছে কি? b2। ঠিক আছে, আচ্ছা এটা দেখো, আমরা এখানে আরেকটা জিনিস মাথায় রাখবা, এটা কিন্তু কখনোই কি হবে না? নট ইকুয়ালস টু কি? c1 বাই c2। কারণ c1 c2 যদি ইকুয়াল হয়ে যায় তাহলে দুইটা রেখা সেম রেখা হয়ে যায়, সমরেখা, ওই যে আমরা আগের ক্লাসগুলোতে পড়ছিলাম। এই জন্য আমাদের জাস্ট কি হবে? a1 বাই a2 ইকুয়ালস টু কি? b1 বাই b2 হবে। আচ্ছা আবার বলতেছি ভাই, দুইটা সরলরেখার সমান্তরাল হলে ঢাল দুইটা কি হবে? সমান হবে, কারণ এই যে উৎপন্ন কোণ দুইটা কি হবে? সেম। তো উৎপন্ন কোণ যেহেতু সেম, টেন থিটার ভ্যালু কি আসবে? সেম আসবে। তাহলে m1 ইকুয়ালস টু কি লিখবা? m2। আর কোন একটা সরলরেখার ঢাল তুমি সহজে কিভাবে বের করতে পারো? যে কোনো সরলরেখার ঢাল তুমি বের করবা কিভাবে? যে কোনো সরলরেখার ঢাল তুমি বের করবা তো যে কোনো সরলরেখার ঢাল বের করার ফর্মুলাটা আমরা কি দেখলাম? আমরা ফর্মুলাটা লিখছি কি? এই যে m1 ইকুয়ালস টু কি? মাইনাস x এর সহগ ডিভাইডেড বাই কি? y এর সহগ। তাহলে এখান থেকে তুমি যে কোনো সরলরেখার ঢাল পেয়ে যাবে, মানে এরকম কনসেপ্টে যখন থাকবে, মানে আমাদের রাইট সাইডে 0 থাকবে আর সবগুলা কি লেফট সাইডে থাকবে, তখন তুমি কি লিখবা? মাইনাস x এর সহগ ডিভাইডেড বাই কি? y এর সহগ।
তাহলে এখান থেকে দেখো প্রথমটার ঢাল কি পাইছো -m1/m2, দ্বিতীয়টার ঢাল পাইছো -a2/b2। তো দুইটা যেহেতু ইকুয়াল, তুমি এই মাইনাস মাইনাস কেটে দিছো, আর a এর টার্মগুলো এক পাশে লিখছো, b এর টার্মগুলো এক পাশে লিখছো, এটা এখানে বলা আছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি রিপিট করে দিছি, আশা করি বুঝে গেছো। আমরা আরো ম্যাথ করি, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। এখানে কি বলছে আমাদের, কে এর মান কত হলে 5x + 4y - 6 = 0 এবং 2x + ky + 9 = 0 রেখা দুটি কি হবে, সমান্তরাল হবে। তাহলে দেখো এই যে রাইট সাইডে 0 থাকলে আমি বলছি ঢালটা বের করবো কিভাবে, m1 বের করার কনসেপ্টটা কি বলছি দেখো, -x এর সহগ বাই y এর সহগ, -x এর সহগ বাই কি y এর সহগ। তাহলে এখানে লিখো -x এর সহগ, x এর সহগটা এখানে কত 5, আর y এর সহগটা কত 4। তো সিমিলারলি দেখো সেকেন্ডটাতেও এটার ঢাল যদি বের করো m2, এখানে -x এর সহগ, x এর সহগ কত 2, y এর সহগ কত k, ঠিক আছে। তো এইভাবে দুইটার ঢাল ডিরেক্ট বের করে ফেলবা, কারণ তুমি y = mx + c ওই ফরম্যাটে নেওয়ার দরকার নেই, ডিরেক্ট এইভাবে আমরা ঢালটা বের করে ফেলবো। আচ্ছা, তাহলে এখন দেখো এই যেহেতু বলছে সমান্তরাল, তো সমান্তরাল হলে আমাদের কি হবে, m1 = কি হবে m2, ঢাল দুইটা কি হবে সেম হবে। তাহলে এখানে যদি m1 এর ভ্যালু বসাও, তাহলে এখানে কত আসতেছে 5/4, আর এটা হচ্ছে কত -2/k। তো বোথ সাইড থেকে আমাদের কি মাইনাস চলে যাবে, বোথ সাইড থেকে মাইনাস কি হয়ে যাচ্ছে, প্লাস হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে দেখো কে এর ভ্যালুটা কত আসতেছে, এটা 4 দুগুণে 8 হয়ে যাচ্ছে, আর এটা হচ্ছে কত 5। তাহলে কে হচ্ছে আমাদের কি 5/8, একদম সিম্পল ম্যাথ, ঠিক আছে, জাস্ট ঢাল বের করতে পারলেই হয়। হ্যাঁ রামিম করে ফেলছো, ফাতেমা করে ফেলছো, থ্যাংক ইউ, মারুফা করে ফেলছিলা। আচ্ছা ঠিক আছে, তাহলে আশা করি এটা বুঝতে পারছো, এটা তো একদম সিম্পল ম্যাথ, জাস্ট ঢালটা বের করলেই হয়ে যায়। আচ্ছা তাহলে আমরা সামনের দিকে যদি আগাই, কুইজটা তোমরা আনসার দিবা, ঠিক আছে, এটারও ঢালের কুইজটা তোমরা আনসার দাও। আচ্ছা আগের মতো এটা ঢাল বের করো। প্রথমটার ঢাল আমি যদি একটু লিখে রাখি, এই যে -x এর সহগ, x এর সহগ কত α-1 ডিভাইড বাই কি α+1, ঠিক আছে। দ্বিতীয়টার ঢাল বের করো, দ্বিতীয়টার ঢাল বের করলে দেখবা এটার ঢাল কত আসতেছে, m2টা আসবে কত -3/5, ঠিক আছে। তো এখান থেকে বের করো, আনসার বের করো সবাই। যেহেতু বলে দিচ্ছে সমান্তরাল, দুইটার ঢাল কি হবে, দুইটার লাইন কি হবে আমাদের, দুইটার ঢাল কি হবে আমাদের সমান হবে। আচ্ছা হ্যাঁ জামিউল ব্রেক দিব, আমরা 5 মিনিটের একটা ব্রেক দিব, তারপরে আমরা 10-15 মিনিটে শেষ করে ফেলবো। আর এই কুইজটা শেষ করো, কুইজটা শেষ করলে আমরা 5 মিনিটের ব্রেক দিব। আচ্ছা অনেকেই লিখতেছো ব্রেক লাগবে না, ঠিক আছে, তো ব্রেক না লাগলে আমাদের ডিরেক্ট শেষ করে ফেলবো, সমস্যা নেই। আচ্ছা আমাদের বেশি নেই, আমাদের শেষ হয়ে যাবে, আজকে ক্লাস বেশি টাইম লাগবে না, তো আমরা শেষ করে ফেলবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তো আমরা পোলটা এন্ড করে দিই, ঠিক আছে, যারা কারেক্ট আনসার দিছো এটা অনেকেই পারছো, ঠিক আছে। আমরা যদি পোলটা এন্ড করে দিই, তাহলে এখানে দেখো তোমরা এখানে কি লিখবা, m1 = কি হবে m2। তাহলে m1 = m2 যদি লিখো, এই যে এখানে -α-1 ডিভাইড বাই কি α+1 = কি -3/5। তাহলে বোথ সাইড থেকে মাইনাস চলে যাবে, মাইনাস চলে যাবে। এখন তুমি আর গুণন করে দাও, আর গুণন করে দিলে এটা কত আসতেছে 5α - 5 = কত 3α+3। এটা এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে, 5α - 3α, আর -5 ওই পাশে যায় প্লাস হয়ে যাবে। তাহলে এখানে পাচ্ছ কি 2α = হচ্ছে 8, দ্যাট মিনস আলফার ভ্যালু কত 4, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের আনসার। তো তোমরা 65% এটা আনসার দিছো, ঠিক আছে। তো কারেক্ট আনসার দিছো 65%। আর তোমরা অনেকেই ভুল আনসার দিছো, এ আর বি তেও ভুল আনসার দিছো, যোগ বিয়োগ ভুল করছো হয়তো। তো আমরা দেখি সবার আগে কি আনসার দিছে। আচ্ছা লাভিও সবার আগে আনসার দিছো, অমিতা অধিকারী, তারপর রাফি, ইমন, রেজওয়ানা, মাহিয়া, ঐশী, সিফাত, সিয়াম, রিমন, এই 10জন সবার আগে আনসার দিছো। বাকি যারা আনসার দিছো তাদেরকেও ধন্যবাদ। আচ্ছা তাহলে আমরা পরের পার্টে চলে যাই। সবাই আশা করি বুঝতে পারছো, ঠিক আছে।
তো আমাদের এই যে এখানে একজন কমেন্ট করছিল যে ভাই মাইনাস কেন হলো, ভাই এই জিনিসটাই তো আমি শুরুতে দেখে আসলাম। এই যে y ইকুয়ালস টু mx প্লাস c ওই ফরম্যাটে সাজায় লিখলে এই যে এখানে কি আসতেছে, একটা মাইনাস আসতেছে, এই যে মাইনাস, তাহলে তুমি ঢালটা কি লিখবা, মাইনাস এক্স এর সহগ বাই কি y এর সহগ। যখন এরকম ফরম্যাটে দেওয়া থাকবে তুমি ডিরেক্ট কি লিখবা, মাইনাস এক্স এর সহগ বাই কি y এর সহগ। এই যে মাইনাস a1 বাই কি b1 পাইছো, এই যে a1 আর b1 যে পাইছো সামনে কি পাইছো মাইনাস, এই জন্য আমরা লিখছি। এর কোনো শর্টকাট আছে ভাই? এটাই তো সবচেয়ে শর্টকাট, আর কি শর্টকাট করবা, এর চেয়ে ছোট আর কি পাবা? ঠিক আছে, আচ্ছা তাই জুল 12 হয়েছে, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। আচ্ছা তাহলে আমরা পরের প্রবলেমে চলে যাই। দেখো এত বিন্দুগামী এবং এই রেখার সমান্তরাল সরল রেখা নির্ণয় করতে বলছে। একটা রেখার কি বের করবো আমরা, সমান্তরাল সরল রেখা বের করবো। আচ্ছা শুরুতে দেখো এখানে আমি একটা কনসেপ্ট একটু আলোচনা করে আসি, যেহেতু ঢাল সেম এখানে আমি একটু সমান্তরাল সরল রেখার কনসেপ্ট একটু এড করে দিই। একটা রেখা যদি এরকম দেওয়া থাকে, মনে করো এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়ালস টু 0। তো এই রেখার ঢাল যদি তোমাকে বলি, এটার ঢাল কত, এটার ঢাল এম, এটা তুমি কি লিখবা, মাইনাস এ বাই কি বি, মাইনাস এক্স এর সহগ বাই কি ওয়াই সহগ, এটাই তো লিখবা। এখন এটা যদি সমান্তরাল সরলরেখা নাও, এই সমান্তরাল সরলরেখাটা নিচ্ছ, ঠিক আছে, এটা হচ্ছে সমান্তরাল রেখা। তো এই সমান্তরাল রেখা তুমি যদি বের করতে চাও, সমান্তরাল রেখা তো তুমি জানো না কত, তো এটাকে তুমি ধরে নিলা যে ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস কি এম ওয়ান ধরি, আচ্ছা ওইটারে এম ওয়ান লিখে দিই, এটা হচ্ছে এম ওয়ান লিখলাম, এম এক্স প্লাস কি সি, ঠিক আছে। তো দুইটা রেখার সমান্তরাল হলে আমরা কি জানি, ঢাল দুইটা কি হবে, সেম হবে। দুইটা রেখার সমান্তরাল হলে ঢাল কি হবে, মাস্ট বি সেম হবে। তাহলে তুমি এখান থেকে লিখতে পারতেছো না যে এম ওয়ান ইকুয়ালস টু কি হবে, এম হবে, এম ওয়ান ইকুয়ালস টু কি হবে এম। তাহলে এই এম এর ভ্যালুটা এখানে বসাও, ওয়াই ইকুয়ালস টু এখানে কি পাচ্ছ, মাইনাস এ বাই বি এক্স প্লাস কি, আচ্ছা এখানেও যেহেতু আমি সি লিখছিলাম উপরটাতে সি ওয়ান লিখে রাখি, কারণ নাহলে আমাদের তো সেম ইকুয়েশন হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা তারপরে আমরা যেটা করতেছি, এটা কি আছে এখানে সি, তাহলে আমরা এটা বি দিয়ে মাল্টিপ্লাই করে দিই, বি ওয়াই ইকুয়ালস হচ্ছে মাইনাস এ এক্স প্লাস সি, সি এর সাথে এখানে বি গুণ হয়ে যাবে, মানে বিসি। এক পাশে নিয়ে আসলে এখানে পাচ্ছ এ এক্স প্লাস বি ওয়াই মাইনাস বিসি ইকুয়ালস টু 0। তো এই যে বি আর সি তো ভাই এগুলো কনস্ট্যান্ট, ঠিক আছে। তো এই পুরো কনস্ট্যান্টটারে তুমি বিসি না লিখে তুমি আরেকটা কনস্ট্যান্ট, নতুন একটা কনস্ট্যান্ট ধরে নিলাম, মনে করো কনস্ট্যান্টটা কি কি কে দিয়ে প্রকাশ করলা, কারণ কনস্ট্যান্টের ভ্যালু তো তুমি জানো না, এ বি তো তুমি জানো না, তুমি এখানে কনস্ট্যান্টের ভ্যালু কি কে ধরে নিলা। তাহলে এই ফাইনাল ইকুয়েশনটা এরকম আসতেছে, এক্স প্লাস বিওয়াই প্লাস কে ইকুয়ালস টু কি 0। তো দুইটা ইকুয়েশন যদি কম্পেয়ার করো, এক্স প্লাস বিওয়াই প্লাস সি ওয়ান ছিল, আর নতুন ইকুয়েশনটা কি পাইছো, এক্স প্লাস বিওয়াই প্লাস কে পাইছো। মানে এইখানে এক্স আর ওয়াই এর যে সহগটা ছিল, এখানে এক্স আর ওয়াই এর সহগ কি থাকতেছে সেম, চেঞ্জটা কই হয়েছে, আমার কনস্ট্যান্ট এখানে সি ওয়ান ছিল, এখানে কি হয়ে গেছে কে হয়ে গেছে। তো দুইটা রেখার সমান্তরাল হলে ডিরেক্ট এটা লিখে রাখো, তাহলে তোমার মনে থাকবে। আমি ডিরেক্ট যদি লিখে দিই যে এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়ালস টু 0 রেখার সমান্তরাল রেখা, এই রেখার সমান্তরাল রেখা আমরা কত পাইছি, এই রেখার সমান্তরাল রেখা কি এক্স প্লাস বিওয়াই, আর এখানে এই সি এর জায়গায় কি জাস্ট কে, এক্স প্লাস বিওয়াই প্লাস কে ইকুয়ালস টু কি 0, ঠিক আছে। তো দুইটা রেখার সমান্তরাল হলে মনে রাখবা এক্স আর বিওয়াই কি থাকবে, সেমই থাকবে, জাস্ট কনস্ট্যান্টটা কি হবে চেঞ্জ হয়ে যাবে। এই কে বের করার জন্য কুইশনে তোমার ডেটা দেয়া থাকবে, কে বের করার জন্য কুইশনে ডেটা দেয়া থাকবে, আমরা ম্যাথ করলেই দেখবা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা একজন লিখছো যা এক সেকেন্ডে আনসার দেয় না করে আনসার দেয়, আচ্ছা ওইটা যাই হোক। আচ্ছা তো আবারও বলতেছি, দেখো একটা রেখা যদি তোমার দেয়া থাকে, ওইটা যদি বলে সমান্তরাল রেখা বের করো, ওই সমান্তরাল রেখার সমীকরণটা আমি যেখানে প্রুভ করে দেখালাম, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি লিখলে দুইটা রেখার ঢাল যেহেতু সেম, তুমি এখানে ঢালের মান বসালে এ এক্স প্লাস বিওয়াই মাইনাস যে টার্মটা পাইছো এটা একটা কনস্ট্যান্ট, এটা তুমি কে লিখছো, তার মানে এক্স প্লাস বিওয়াই প্লাস কে ইকুয়ালস টু 0, কে এর ভ্যালু যে কোনো কিছুই হতে পারে, ওইটা তোমার বের করার জন্য কোশ্চেনের ডেটা দিবে। তো তুমি এখান থেকে কি পাইছো, এই সমান্তরাল রেখার ইকুয়েশনটা ডিরেক্ট এটা পেয়ে গেছো। তার মানে এক্স প্লাস বিওয়াই প্লাস সি ইকুয়ালস টু 0 রেখার সমান্তরাল রেখা কি হবে, এক্স প্লাস বিওয়াই প্লাস কি হবে কে হবে, মানে এই কনস্ট্যান্টের জায়গায় কি হবে কে হবে, মানে কনস্ট্যান্টটা চেঞ্জ হয়ে কি আসবে জাস্ট কে আসবে, এইটুকুই জাস্ট। হ্যাঁ ক্লিয়ার হয়েছে, আচ্ছা ঠিক আছে। বি ওয়াই এর সাথে ইনটু কেমনে হলো ভাই, এটা জাস্ট কি আর গুণন করলে এই পুরাটারে বি দিয়ে গুণ করে দিবা না, এখানে সাইড নোট দিয়ে রাখো, উভয় পক্ষকে বি দ্বারা গুণ করছি, উভয় পক্ষকে বি দ্বারা গুণ করে,
ঠিক আছে, উভয় পক্ষের বি দ্বারা গুণ করলেই তো তোমার এটা কি বিওয়াই হবে, আর এইখানে বিটা চলে যাবে, ওইখানে বিস হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তাহলে দেখো আমাদের সামনে যদি আগায়, আমাদের বেশি আর নাই, তো এরপরে আমাদের শেষ হয়ে যাবে। দেখো এত বিন্দুগামী এই রেখার সমান্তরাল রেখা, ঠিক আছে, এই রেখার সমান্তরাল রেখা, দেখো এই যে এই রেখাটা সমান্তরাল রেখা, আমি যদি এই যেভাবে লিখি যে 12x প্লাস 5y মাইনাস 3 ইকুয়ালস টু 0 রেখার সমান্তরাল রেখা, ঠিক আছে, এই রেখার সমান্তরাল রেখা, ঠিক আছে, দুইটা রেখার সমান্তরাল, এই রেখাটার সমান্তরাল রেখা আমাদের কি বলছি, এই কনস্ট্যান্টের জায়গায় কি লিখবা, জাস্ট কে লিখবা। তাহলে এখানে কি লিখবা, 12x প্লাস 5y প্লাস কে ইকুয়ালস টু কি 0, ঠিক আছে। এখন কে এর ভ্যালু বের করার জন্য দেখো বলছে ওই রেখাটা কত বিন্দু দেওয়া গেছে, 1, -2 বিন্দু দেওয়া গেছে। দেখো বিষয়টা এখানে কি দাঁড়াইছে, এই যে এরকম একটা রেখা তোমার দেয়া আছে, যেটা হচ্ছে কি 12x প্লাস 5y মাইনাস 3 ইকুয়ালস টু 0 রেখা, এটা দেয়া আছে, আর এটার একটা সমান্তরাল রেখা নিছো তুমি, এই সমান্তরাল রেখাটা হচ্ছে এই রেখাটা, আর এই রেখাটা কত বিন্দু দিয়ে পাস করছে বলছে আমাদের 1, -2 বিন্দু দিয়ে। তো এটার উপর একটা পয়েন্ট আছে 1, কত -2 বিন্দু। তো এই রেখার উপর যেহেতু একটা পয়েন্ট 1, -2 আছে, তার মানে এই রেখাটা 1, -2 দিয়ে সিদ্ধ হবে। এক্স এর জায়গায় 1 লিখবা, ওয়াই এর জায়গায় -2 লিখবা, কে এর ভ্যালু পেয়ে যাবা। তাহলে আমরা এই কাজটাই করি, 1, -2 যদি এখানে বসায় দিই, তাহলে কত আসবে, 12 ইন্টু 1 প্লাস 5 ইন্টু -2 প্লাস কে ইকুয়ালস টু 0। তাহলে এখানে কত পাচ্ছ, এটা 12, এটা -10 প্লাস কে ইকুয়ালস টু 0। তাহলে কে এর ভ্যালু কত আসছে এখান থেকে, এই 2 থাকতেছে, ওই পাশে যায় কি হয়ে যাবে, -2। তাহলে রেখাটা কত হচ্ছে 12x প্লাস 5y -2 ইকুয়ালস টু কি 0, এটাই আনসার। ঠিক আছে, আচ্ছা আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, সমান্তরাল রেখা বললেই জাস্ট কনস্ট্যান্টের জায়গায় কে লিখবা, আর কে বের করার জন্য কোশ্চেনের ডেটা থাকবে, যেটা এখানে দেওয়া ছিল, এই বিন্দুগামী, আর বলছে এই রেখার সমান্তরাল, মানে যে সমান্তরাল রেখাটা বের করবা ওইটা কত বিন্দু দেওয়া যাচ্ছে, 1, -2 দিয়ে। আচ্ছা, এই বুয়েটের এসএসসি রেজাল্ট লাগে, এসএসসিতে জিপিএ 5 চাই মাঝে মাঝে, মানে সবসময় চাই, কিন্তু দেখা যাচ্ছে বেশি থাকলে হয়তো নাও চাইতে পারে। ভাই সিকিউতে ডিরেক্ট এভাবে করবো কনসেপ্ট দিয়ে, হ্যাঁ এটাই তো ভাই ডিরেক্ট কনসেপ্ট। ঠিক আছে, এটা তোমার ডিরেক্ট ফর্মুলা, এটা আমাদের বইয়ের ফর্মুলা, এটা আমরা কোনো শর্টকাট না, এটা ডিরেক্ট ফর্মুলা। ইকুয়াল দিই নাই, কই ইকুয়াল দিই নাই, ও এখানে ইকুয়াল দিই নাই। আচ্ছা, এটা আমাদের কত ছিল, কে এর ভ্যালু -2 ছিল। আচ্ছা থ্যাংক ইউ ভাই। আচ্ছা নুসরাত লিখছো, আবার বুঝাই নেন। এই যে দেখো শুরু থেকে রিক্যাপ করতেছি, এটার সমান্তরাল লেখা, একটা সমান্তরাল লেখা বললে আমরা কি লিখবো, কনস্ট্যান্টের জায়গায় কে লিখবো, কনস্ট্যান্টের জায়গায় কে লিখবা। এই সমান্তরাল রেখা কি পাইছো, 12x প্লাস 5y প্লাস কি কে ইকুয়ালস টু 0। এখন কে বের করার জন্য দেখো যে নতুন যে সমান্তরাল রেখাটা পাইছো, এটা কত বিন্দু দিয়ে যায় বলছে 1, -2। এই যে নতুন সমান্তরাল রেখাটা, এটা 1, -2 বিন্দু দিয়ে যাইতেছে, মানে কি এই বিন্দু দিয়ে এটা সিদ্ধ হবে। এক্স এর জায়গায় 1 লিখতে পারবো, ওয়াই এর জায়গায় কি -2, এক্স এর জায়গায় 1, ওয়াই এর জায়গায় -2 লিখে কে এর ভ্যালু বের করে ফেলছো কত, -2। তারপর এটা ওইখানে বসাই দিচ্ছ। আচ্ছা আচ্ছা, ছুটি দিয়ে দিব, আর বেশিক্ষণ নাই আমাদের। দেখো এটার পরে আমাদের শেষ। ঠিক আছে, এখানে কি বলছে, এবিসি এর, দেখো এবিসি এর শীর্ষবিন্দু হচ্ছে A1, বি হচ্ছে কি 3, 4, সি হচ্ছে কত 5, -2। এবি ও এসি এর মধ্যবিন্দুর সংযোগ রেখার সমীকরণ বের করতে বলছে। ঠিক আছে, এবি এসি এর মধ্যবিন্দুর সংযোগ রেখা, দেখো আমরা যদি একটা ত্রিভুজ আঁকি, একটা ত্রিভুজ আঁকলে দেখো এখানে এরকম ত্রিভুজ পাচ্ছ। একটা ত্রিভুজ যদি আমরা আঁকি, এটার যে বিন্দুগুলা দেওয়া আছে, দেখো বিন্দুগুলো আমাদের কি দিছে, এ বিন্দু, এ বিন্দু হচ্ছে কত 1, আর বি বিন্দু হচ্ছে আমাদের কি 3, 4, আর সি বিন্দু হচ্ছে আমাদের কি 5, -2। ঠিক আছে, তো আমাদের বলছে এ বি আর এসি এর মধ্যবিন্দু নিতে বলছে। তো এ বি আর এসি এর মধ্যবিন্দু আমি ধরে নিলাম হচ্ছে, এটার মধ্যবিন্দু ধরলাম ডি, এটার মধ্যবিন্দু ধরলাম হচ্ছে আমাদের ই। ঠিক আছে, তো আমরা এটা লিখে রাখি যে ধরি এ বি এর মধ্যবিন্দু, এ বি এর মধ্য বিন্দু। ঠিক আছে, মধ্যবিন্দু আমরা কিভাবে বের করি, মধ্যবিন্দু ডি, ডি কিভাবে বের করো, মধ্যবিন্দু বের করার কনসেপ্ট কি বলছিলাম, ভুজ যোগ করে 2 দিয়ে ভাগ, কোটি যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে কত হবে, এই যে ভুজ হচ্ছে তোমার 1 আর এখানে 3, তাহলে 1 + 3 ডিভাইড বাই কত 2, আর কোটি হচ্ছে 1 আর 4, তাহলে 1 + 4 ডিভাইড বাই 2। তাহলে এখানে কত পাচ্ছ 4/2, এটা হচ্ছে 2, আর এটা হয়ে যাবে কি 5/2। আচ্ছা,
তারপরে আমাদের কি বের করতে বলছে, এসি এর মধ্যবিন্দু, এসি এর মধ্যবিন্দু। তো এসি এর মধ্যবিন্দু যেটা, এটা যদি আমি বের করি, এটা ধরে নিলাম কি ই। তাহলে ই কিভাবে বের করবো, দুই বিন্দু যোগ করে 2 দিয়ে ভাগ, প্রান্ত বিন্দু দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ। তাহলে 1 + 5 ডিভাইড বাই 2, এই যে 1 এটা 5, আর কোটি কত 1 আর -2, 1 - 2 ডিভাইড বাই কি 2। তাহলে ই আসতেছে কত আমাদের 3, -½ ঠিক আছে। তো আমরা এ বি আর এসি এর মধ্যবিন্দু পেয়ে গেছি। তো এই দুই বিন্দুর সংযোগ রেখাটা আমাদের বের করতে বলছে, ডি রেখাটা। তো আমরা একটা রেখার সমীকরণ, দুইটা বিন্দু দেওয়া থাকলে ডি রেখাটা আমরা কিভাবে বের করি, ডি রেখা যদি তোমাকে বের করতে বলে তুমি এইভাবে ফর্মুলা লিখো না, y - y1 y1 - y2 ডিভাইড বাই কি x1 - x2 ইন্টু কি x - x1, এভাবে ফর্মুলা পড়ছো না, এটাই তো পড়ছি আমরা। তাহলে আমরা এখানে যে বিন্দু দুইটা পাইছি, এই বিন্দু দুইটার নাম দিই আমরা x1 y1 নাম দিয়ে দিই। তো আমরা যদি দেখি এখানে আমাদের, এটা যদি আমরা চিন্তা করি, এটা হচ্ছে x1 কি y1, এটা হচ্ছে কি x2 y2, ঠিক আছে। এখন এখানে মান বসাও, মান বসাইলে আমাদের লাইনটা চলে আসবে y - y1, y মাইনাস কত আসবে 5/2 ইকুয়ালস টু, এখানে কি লিখছি y1 - y2, তাহলে 5/2 -½ তাহলে 5/2 -½ এই -হাফটা কি হয়ে যাবে +½ আর নিচে কি হবে, নিচে হচ্ছে কি x1 - x2, তাহলে এখানে কি হবে 2 - 3, আর এখানে হচ্ছে x - x1, x1টা কত আমাদের -2, ঠিক আছে। জাস্ট ফর্মুলা, এটা তো তোমরা পড়ছো, ফর্মুলাটা তোমরা পড়ছো। আচ্ছা, তো খেয়াল করো এখানে আমাদের, এখানে কি কি আসতেছে, এটা যদি লসও করো এখানে কি আসবে, এটা 2 হয়ে যাবে 2y - 5 ডিভাইডেড বাই কত 2y - 5 ইকুয়ালস টু, এখানে নিচে আসতেছে -1, আর উপরে দেখো 5/2 আর 1/2 যোগ করলে এটা হয়ে যাবে তোমার 3, ঠিক আছে, x - 2, ঠিক আছে। তো এটা যদি এখন 2 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, এটা এরকম পাচ্ছ 2y - 5, আর যেহেতু এখানে মাইনাসও আছে, এটা 6 হয়ে -6x, আর এটা হয়ে যাবে কি +12, এক পাশে নিয়ে আসো, তাহলে এটা পাচ্ছ কত 2y + 6x, এটা এই পাশে আসলে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, তাহলে মানে -17 ইকুয়ালস টু কি 0, ঠিক আছে। তো আমাদের কি বলছে, এটার সংযোগ রেখাটা বের করতে বলছে, তো সংযোগ রেখাটা আমরা বের করে ফেললাম, এটাই আমাদের আনসার, ঠিক আছে। তো আমরা আবারও বলতেছি, দেখো এখানে কি বলছে, এবিসি এর শীর্ষবিন্দু দেওয়া আছে, তারপর কি বলছে এবি আর এসি এর মধ্যবিন্দু বের করতে বলছে। তো এবি আর এসি এর মধ্যবিন্দু ধরে নিছো, এবি এর মধ্যবিন্দু ডি, এসি এর মধ্যবিন্দু কি ই। মধ্যবিন্দু বের করার কনসেপ্ট কি, দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ, ভুজগুলা যোগ করে 2 দিয়ে ভাগ করছো, কোটিগুলা যোগ করে 2 দিয়ে ভাগ করছো, সেম ভাবে দুইটা বিন্দু পেয়ে গেছো, ডি আর ই পেয়ে গেছো। তো ডি রেখা, তো তোমরা এগুলো সরল রেখার সমীকরণ বের করার ফর্মুলা তো পড়ছোই, y - y1 ইকুয়াল টু কি y1 - y2 ডিভাইড বাই x - x1 ডিভাইড ইকুয়াল ইনটু কি x - x1। তো এই যে এইগুলো তুমি ধরে নিছো, এটা x1 ধরছো, y1 ধরছো, এটা x2 ধরছো, y2 ধরছো, উল্টাও ধরতে পারো, এটা তো কোনো সমস্যা না। তো এখানে ভ্যালুগুলো বসাইছো, পরে জাস্ট সিম্পলি ক্যালকুলেশন করছো। আচ্ছা হ্যাঁ, তোমরা অনেকেই করে ফেলছো, হ্যাঁ রামিম ক্লিয়ার, থ্যাংক ইউ, ফাতেমা করে ফেলছো। আচ্ছা ভাই, এগুলো আগে বুয়েটের চিন্তা বাদ দাও, পরেরটা পরে। ভাইয়া বিসি এর সমান্তরাল কিভাবে, আচ্ছা ওইটা এখনো ভাইয়া করি নাই, আমরা এখন দেখবো, ঠিক আছে। তারপরে কি বলছে ভাইয়া, দেখাও যে তা বিসি এর সমান্তরাল। তো ভাইয়া দুইটা রেখার সমান্তরাল হলে আমরা কি জানি, ঢাল দুইটা কি হবে সেম হবে, ঢাল দুইটা কি হবে সেম। তাহলে আমরা এটার যদি ঢাল বের করি, মনে করো এটার ঢাল, ঢাল মানে কি এম, এম হচ্ছে ডিই, যদি বের করো, দেখো ঢাল বের করার কনসেপ্ট তো তোমরা জানোই, মাইনাস এক্স এর সহগ, এক্স এর সহগ কত আছে তোমার এখানে, এক্স এর সহগ কত 6, তাহলে -6 ডিভাইড বাই ওয়াই সহগ হচ্ছে 2, তাহলে তুমি এখানে কত পাচ্ছ -3। তো এখন তোমার দেখাইতে হবে বিসি এর ঢালটাও কত -3, কারণ দুইটা ঢাল সেম হলে দুইটা রেখা কি হবে সমান্তরাল। তাহলে ঢাল বের করার ফর্মুলা আমরা কি জানি, আমরা যদি ঢাল বের করি, ঢাল বের করার ফর্মুলা তো আমরা এইভাবে পড়ছি, y1 - y2 ডিভাইড বাই কি x1 - x2। তাহলে তুমি যদি বিসি এর ঢাল বের করতে চাও, এই যে বিআরসি পয়েন্ট যে দেওয়া আছে, বিআরসি পয়েন্ট দেওয়া আছে, এই দুইটারে তুমি কি ধরবা, একটারে x1 ধরলা, এটারে y1 ধরলা, এটারে কি ধরলা x2 ধরলা, এটারে কি y2 ধরলা, ঠিক আছে। তাহলে এখানে ফর্মুলা ইউজ করো, তাহলে আমাদের ফর্মুলা কি y1 - y2, তাহলে কত হবে 4 - 2, তাহলে এটা প্লাস হয়ে যাবে, আর নিচে কত আসতেছে 3 - 5, তাহলে এখানে পাচ্ছ উপরটা 6 আর নিচে -2, তার মানে কত -3। তাহলে এই যে দেখো ঢাল ডিই আর বিসি যেহেতু সেম, ডি ইকুয়ালস টু বিসি যেহেতু সেম, সুতরাং বিসি রেখা এডি রেখার ডি রেখার সমান্তরাল, ডি রেখার
সমান্তরাল। ঠিক আছে, এটা আমাদের দেখাইতে বলছে। আচ্ছা আচ্ছা, প্লাস কে হলো কিভাবে ভাই? এটাই তো আমি বারবার কই, প্লাস কে কই দিলাম, এই কে তো দেই নাই কোথাও। কে কই থেকে আসছে? কে তো লিখি নাই। কে কই থেকে লিখছি? ডি রেখাটা আর একটু বুঝাই দেন। ডি রেখা ভাই, ডিই রেখা, দুইটা রেখা বের করার জন্য তো তোমার দুইটা বিন্দু লাগবে। তো ডি আর ই বিন্দুটা কি বলছে? ডি আর ই বিন্দু কি? এ বি আর এসি এর মধ্যবিন্দু বলছে না? এ বি ও এসি এর মধ্যবিন্দু বের করতে বলছে। তুমি এ বি আর এসি এর মধ্যবিন্দু বের করছো। মধ্যবিন্দু বের করার কনসেপ্ট তো আজকে অনেকবার ইউজ করছো। দুইটা প্রান্তবিন্দু যোগ করে 2 দিয়ে ভাগ, ভুজ যোগ করে 2 দিয়ে ভাগ, কোটি যোগ করে 2 দিয়ে ভাগ। ডি পেয়ে গেছো, ই পেয়ে গেছো। আর একটা রেখার সমীকরণ, বের করার ফর্মুলা তোমরা এটা পড়ছো না আগের ক্লাসগুলোতে? y মাইনাস ওয়াই ওয়ান ইকুয়ালস টু কি? ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ডিভাইড বাই এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু কি? এক্স মাইনাস এক্স টু। এই যে দুইটা বিন্দু, এই দুইটা বিন্দু তুমি এখানে ধরে নিছো। এটা হচ্ছে কি? এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান, আর এটা ধরছো কি? এক্স টু কমা কি? ওয়াই টু। তো এই যে ডি রেখার জন্য এই দুইটা বিন্দু তুমি এখানে জাস্ট বসায় নর্মাল ক্যালকুলেশন করছো, যোগ বিয়োগ করছো। এই এক্স ওয়ান ওয়াই ওয়ান বসায় যোগ বিয়োগ করছো। ঠিক আছে? আচ্ছা, ও রাফি লিখছো আগের মেতে? আগের মেতে কই লিখছিলাম? কে? এই সমান্তরাল রেখার জন্য আমি তো বলছি বারবার, তো এটাই বলতেছি, সমান্তরাল রেখার জন্য আমাদের কি করব? এই যে কনস্ট্যান্টটা আছে, এই কনস্ট্যান্টটা কি চেঞ্জ করে কি লিখবা? এই কনস্ট্যান্টের জায়গায় কে লিখবা না? থিওরি দেখায় আসলাম না? এই যে থিওরি যে দেখায় আসলাম এখানে, এবি এক্স প্লাস বিওয়াই প্লাস সি, রেখার সমান্তরাল রেখা কি হবে? এক্স প্লাস বিওয়াই প্লাস কি কে? এই যে এখানে তো আমি প্রভোগ করে দেখেছি। আচ্ছা, তো আমরা কই ছিলাম? এই যে এখানে। আচ্ছা, আশা করি এটা এখন বুঝতে পারছো। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা সামনে আগাই। তো সামনে আগাই, দেখো ওয়াই অক্ষের সমান্তরাল রেখা আমাদের কি বলছে? ওয়াই অক্ষের সমান্তরাল এবং 2x মাইনাস 3y প্লাস 4 ইকুয়ালস টু 0, 3x প্লাস 4y মাইনাস 5 ইকুয়ালস টু 0 রেখা দুইটির ছেদবিন্দুগামী সরলরেখা। দেখো দুইটা রেখার ছেদবিন্দুগামী সরলরেখা মানে কি? তিনটাই সেম বিন্দু দেওয়া গেছে। আগের মতোই আমাদের ছেদবিন্দুটা বের করতে হবে। আর ওয়াই অক্ষের সমান্তরাল যেহেতু বলছে, ওয়াই অক্ষের সমান্তরাল রেখা আমরা কি জানি? এক্স ইকুয়াল টু কি? কনস্ট্যান্ট। এগুলো তোমরা আগের ক্লাসগুলোতে পড়ে আসছো। একটা ওয়াই অক্ষের সমান্তরাল রেখা এক্স ইকুয়াল টু কি হয়? কনস্ট্যান্ট। তো আমরা যদি ওয়াই অক্ষের সমান্তরাল রেখা লিখি এরকম, এটা এক্স ইকুয়াল টু কি হয়? কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্টটাই বের করতে হবে। কনস্ট্যান্টটা কিভাবে বের করবো? দুইটার ছেদবিন্দু বের করে। এই যে 2x মাইনাস 3y, এই যে প্লাস 4 ওই পাশে যায় কি হয়ে যাবে? মাইনাস 4। আর এখানে কত আছে? 3x প্লাস 3y, এটা কি হয়ে যাবে? 5। ঠিক আছে, এখান থেকে তুমি কি বের করো? ছেদবিন্দু। তো ছেদবিন্দুটা বের করো ক্যালকুলেটরে। আচ্ছা, ছেদবিন্দু যদি আমরা বের করি, এখানে 2 মাইনাস 3 মাইনাস 4 3 3 5। আচ্ছা, ছেদবিন্দু এটা আসতেছে তোমার হচ্ছে 1/5 আর হচ্ছে 22/15। ঠিক আছে, আমি আরেকবার একটু চেক করি। আমাদের 2 মাইনাস 3 আর কত ছিল? মাইনাস 4, তারপরে কি 3 3 5। হ্যাঁ, তাহলে ছেদবিন্দুটা কত আসতেছে আমাদের? 1/5 আর হচ্ছে কি 22/5। তাহলে আমার যে রেখাটা আছে এক্স ইকুয়াল টু এ রেখা, এটা কি এই ছেদবিন্দু দিয়ে গেছে বলছে না? ওয়াই অক্ষের সমান্তরাল রেখাটা কোন বিন্দু দিয়ে গেছে? ওই দুইটা রেখার ছেদবিন্দু দিয়ে গেছে। তাহলে এটাকে কি করবা? সিদ্ধ করে দিবা। তাহলে সিদ্ধ যদি করো, এখানে আমরা কি পাচ্ছি? এখানে তো এক্সই আছে, ওয়াই তো নাই। তাহলে ভুজটা বসাইলে 1/5, এটা কি পাইছো? এ এর ভ্যালু পেয়ে গেছো। তো এর ভ্যালু যেহেতু পেয়ে গেছো, এটা আমরা জাস্ট বসাই দিলে তাহলে ইকুয়েশনটা কি আসতেছে? এক্স ইকুয়াল টু 1/5। তাহলে এখান থেকে কি পাচ্ছ? 5x ইকুয়াল টু 1। এটা অ্যান্সার। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ ছুটি দিব, প্রায় শেষ আমাদের, প্রায় শেষ। দেখো এটাই আমাদের লাস্ট ম্যাথ। ঠিক আছে, এটাই লাস্ট ম্যাথ, তাহলেই শেষ। ঠিক আছে ভাই, ছেদবিন্দু দিয়ে যে গেল, এটা চিত্র দেখাইলে ভালোভাবে বলতেছো। এই যে এখানে দুইটা রেখা যে আছে, এই দুইটা রেখা যদি আমি তোমাকে একে দেখাই, দুইটা রেখা একে দেখাইলে দেখো এখানে এক্স অক্ষের নেগেটিভ দিকে, ওয়াই অক্ষের কি পজিটিভ দিকে ছেদ করবে। তাহলে মনে করো আমাদের এটা হচ্ছে আমাদের একটা রেখা, এটা হচ্ছে এই রেখাটা। এই যে এই রেখাটা কত? 2x মাইনাস 3y ইকুয়ালস হচ্ছে -4, এটা রেখা। আরেকটা রেখা দেওয়া আছে কত? 3x প্লাস 3y ইকুয়ালস টু কত? 5। তাহলে এটার ইকুয়েশনটা যদি আমি এদিকে আঁকি, এই দেখো এই যে ছেদবিন্দু দিয়ে গেছে। ঠিক আছে, আমাদের x ইকুয়াল টু এ রেখাটা এই ছেদবিন্দু দিয়ে গেছে। আর তুমি এই ছেদবিন্দুর ভ্যালুটা কত পাইছো? 1/5 কমা কি 22/15। ঠিক আছে,
আচ্ছা, চিত্র আশা করি বুঝে ফেলছো। মাসুদ লিখছো ছেদবিন্দু কিভাবে? ভাই আমি বারবার বলতেছি, দুইটা রেখার ছেদবিন্দু বের করার কনসেপ্ট কি তুমি সলভ করতে হবে। ছেদবিন্দু মানে কি? এটার সমাধান। এটার সমাধান কি ক্যালকুলেটরে করবা অথবা কি তুমি ম্যানুয়ালি করলে কি প্রতিস্থাপন অপনয়ন ক্লাস 8 যে করছো, এই জন্যই তো বললাম ক্যালকুলেটরে করো। ক্লাস 8 জিনিস তো এখন আর করতে হবে না, ডাইরেক্ট ক্যালকুলেটরে করবা। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এই যে এটা আমাদের লাস্ট প্রবলেম। তো এখানে দেখো আমাদের কি করতে হবে, আগে তুমি কি সি বিন্দুটা বের করবা। ঠিক আছে, এখানে দুইটার ছেদবিন্দু বের করবা, আমরা শেষ করে দিচ্ছি। এটা তুমি কার কার ছেদবিন্দু? 4x - 3y। এই যে 12 ওই পাশে গেলে কি হয়ে যাবে? -12। ঠিক আছে, আর এখানে কত আসবে? 3x - 4y। এই 8 তো এই পাশে দেওয়া আছে, ইকুয়ালস টু 8। ঠিক আছে, আচ্ছা, তো এটা সলভ করে আবার ছেদবিন্দুটা বের করো, মানে ছেদবিন্দু কি এখানে? সি। ঠিক আছে, এখানে সি বিন্দুটা বের করো, কারণ আমার কি বলছে, এরূপ একটি রেখার সমীকরণ নির্ণয় করো যা সি বিন্দুগামী। তো সি বিন্দুগামী যেহেতু আমার সি বিন্দুটা বের করতে হবে। আর বলছে x - y + 2 = 0 রেখার সমান্তরাল। এই রেখার সমান্তরাল আর সি বিন্দুগামী, তাহলে সি বিন্দুটা আগে লাগবে। তো সি বিন্দুটা ওইটা সলভ করে বের করো। 4 - 3 -12 3 -4 8। তো এটা যেটা আসতেছে, এটা আসতেছে হচ্ছে আমাদের -72/7, আর এটা হচ্ছে -68/7। ঠিক আছে, এখানে তোমাদের চিত্রটা ভুল আছে। ঠিক আছে, চিত্রটা এই ফার্স্ট কোয়াড্রেন্টে না, এটা থার্ড কোয়াড্রেন্টে ছেদ করবে। এখানে আমি একটু লিখে রাখতেছি, চিত্র ভুল আছে। ঠিক আছে, আচ্ছা, চিত্রটা যাই হোক, মানে আমাদের দুইটা রেখার ছেদবিন্দু তোমার বের করতে বলে তুমি এভাবে সলভ করে বের করলা। তো ছেদবিন্দু সি পেয়ে গেছো। তারপর কি বলছে, এই রেখার সমান্তরাল। দেখো এই যে এই রেখাটা সমান্তরাল রেখা, ভাই এটার সমান্তরাল রেখা কত হবে? x - y। এই কনস্ট্যান্টের জায়গায় কি লিখবা? কে ইকুয়ালস টু কি? 0। একটা রেখার সমান্তরাল রেখা কি আমরা কি বলছিলাম, কনস্ট্যান্টের জায়গায় কি লিখতে হবে? কে। ঠিক আছে, x ইকুয়ালে কিভাবে? x ইকুয়ালে কিভাবে মানে x ইকুয়াল a কই থেকে পাইছো? x ইকুয়াল টু a লিখি না একটু কোথাও। এখানে তো বললাম এই চিত্রটা তোমার ভুল আছে আর কি। হ্যাঁ, পরীক্ষার খাতায়ও ক্যালকুলেটর দিয়ে করবা। হ্যাঁ, ফাতেমা আনসার মনে হয়ে গেছে, আমরা জাস্ট একটু সলভ করি। দেখো তাহলে এখন কে কে বের করতে হবে? এটা এই সমান্তরাল রেখা তো বের করছো, কেটা কিভাবে বের করবা? এই রেখাটা সি বিন্দু দিয়ে গেছে, সি বিন্দু কত? সি হচ্ছে আমাদের কত? -72/7, কমা কি -68/7। তো এটা এখানে বসাও। এটা যদি বসাও, এক্স এর জায়গায় কত হবে? -72/7, ওয়াই এর জায়গায় কত? -68/7 প্লাস কে ইকুয়ালস টু হচ্ছে 0। তো এটা প্লাস হয়ে যাচ্ছে, এখানে তুমি পাচ্ছ -4/7 প্লাস কে ইকুয়ালস টু 0। এখান থেকে কে এর ভ্যালু আসতেছে 4/7। তো কে এর ভ্যালু বসায় দিলে তোমার ইকুয়েশনটা কত আসতেছে? কে এর ভ্যালু বসাইলে ইকুয়েশনটা আসতেছে x - y প্লাস 4/7 ইকুয়ালস টু কি? 0। ঠিক আছে, তাহলে তুমি এখানেও আনসার রাখতে পারো, অথবা কি তুমি 7 দিয়ে গুণ করে দিতে পারো। 7 দিয়ে গুণ করে দিলে তোমার কত আসতেছে? 7x মাইনাস কি 7y প্লাস 4 ইকুয়ালস টু কি? 0। এটাই আনসার। ঠিক আছে, হ্যাঁ তোমরা করে ফেলছিলাম। আচ্ছা, তো এই ছিল আমাদের আজকের ক্লাস। তো আমাদের ক্লাস এখানেই শেষ হবে। তো তোমাদের কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলো। আচ্ছা, নির্জন নিশ্চয় ভাই আস্তে আস্তে বুঝবা। ঠিক আছে, তুমি মাত্র পড়া শুরু করছো। ঠিক আছে, এই প্রাইভেট পড়ে যে তোমার খুব বেশি হবে এটা তো না, এখানেও যা পড়তেছো প্রাইভেটেও তো তাই পড়বা। ঠিক আছে, তো তুমি এখানে আস্তে আস্তে বুঝার চেষ্টা করো, আস্তে আস্তে বুঝলেই দেখবা তোমার আস্তে আস্তে প্রবলেমগুলো দূর হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, মেহেদি লিখছো বাড়ির কাজটা হিন্স দিয়ে দিলে ভালো হয়। হ্যাঁ, বাড়ির কাজটা যদি হিন্স দিয়ে দেয়, দেখো এখানে কি বলছে, সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু। তো দুইটা সন্নিহিত বাহু দিয়ে দিছে। তো দেখো এখানে আমরা যদি সামান্তরিকটা যদি একটু এঁকে দেখাই তোমারে, একটা সামান্তরিক কিরকম হয় দেখতে, এরকম। তো এটা যদি তোমার নামগুলা দাও, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা সি, এটা কি ডি। ঠিক আছে, দুইটা সন্নিহিত বাহু মানে দুইটা ছেদ করছে এরকম বাহু। তাহলে তুমি এখানে একটা নিলা হচ্ছে এটা x - 2y প্লাস 3 ইকুয়ালস টু 0। আরেকটা বাহু কত দেওয়া আছে? 2x প্লাস 3y ইকুয়ালস টু কত? 1। ঠিক আছে, তাহলে তুমি এই দুইটা থেকে তুমি কি করতে পারবা? এ বিন্দুর স্থানাঙ্কটা বের করে ফেলতে পারবা। দুইটা সলভ করলে কি চলে আসবে? এ বিন্দুর স্থানাঙ্ক চলে আসবে। পরে বলছে উক্ত সামান্তরিকের কর্ণদ্বয়ের ছেদবিন্দু। তো দুইটার কর্ণের যে ছেদবিন্দু এটা দেওয়া আছে আমাদের। তো আমরা যদি কর্ণের ছেদবিন্দুটা দেখি,
এখানে দেওয়া আছে এই কর্ণটা, আচ্ছা, তারপরে এই যে কর্ণটা, এই দুইটা কর্ণ যে পয়েন্টে ছেদ করছে এটা আমাদের দেওয়া আছে, এই পয়েন্টটা দেওয়া আছে কত, 2, -3। ঠিক আছে, এটা আমরা নাম দিলাম হচ্ছে কি, মনে করো এ বি সি ডি লিখছো, এটা ই দিলাম। ঠিক আছে, ই হচ্ছে এসি এর মধ্যবিন্দু। ই কার মধ্যবিন্দু? এসি এর মধ্যবিন্দু। ই হচ্ছে এসি এর মধ্যবিন্দু, এসি এর মধ্যবিন্দু। ঠিক আছে, তাহলে মধ্যবিন্দুর কনসেপ্ট ইউজ করলে তুমি এখন কি সি বের করতে পারবে না? এ তো আগেই বের করে ফেলছো, এ আগেই বের করে ফেলছো, এখন কি সি বের করবা। এই পয়েন্ট জানো, এই পয়েন্ট জানো, এখন তুমি দেখো এই রেখার সমান্তরাল রেখা এডি আর বিসি সমান্তরাল, কারণ সামান্তরিকে এই বাহুর সমান্তরাল, আবার এ বি আর কি সিডি সমান্তরাল। তো সমান্তরাল রেখার কনসেপ্ট কি, কনস্ট্যান্টের জায়গায় কি লিখবা, কে লিখবা, পরে এই বিন্দু দিয়ে সিদ্ধ করলেই কে চলে আসবে। আচ্ছা, সাদমান লিখছো আর একটু দ্রুত, ভাই আমাদের শেষ। ঠিক আছে, তো দ্রুত পড়াইলে যেটা হয় তুমি বুঝতেছো, অনেকের আবার প্রবলেম হয়ে যায়। ঠিক আছে, আমাদের ক্লাসটা সবার জন্য, এই জন্য আমরা চেষ্টা করি কি সবাই যাতে বুঝে যায়। তো আশা করি আজকের ক্লাসটা পুরোটা বুঝলা। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, জাহিদ কোথায় বুঝো নাই এটা একটু বলতে হবে। তো যদি কারো কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আমরা শেষ করে দিব। হ্যাঁ, প্রতিদিনের পড়া শেষ করতে হবে না, মানে প্রতিদিনের পড়া প্রতিদিন শেষ করতে হবে, পড়া জমায় রাখা যাবে না। আচ্ছা, আমি বুয়েট 15 ব্যাচ। ঠিক আছে ভাইয়া, তো আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।